সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। সবকিছু ঠিক আছে কিনা একটু আমাকে দ্রুত জানিয়ে দাও। লেকচার 2 সাউন্ড বা সবকিছু ঠিক আছে কিনা একটু আমাকে দ্রুত জানিয়ে দাও। সাউন্ড বা সবকিছু ঠিক আছে কিনা জানিয়ে দাও, তারপর আমরা শুরু করতেছি। সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি ওকে ফাইন। আজকে হচ্ছে আমরা দ্বিতীয় নাম্বার ক্লাসে আছি। দ্বিতীয় নাম্বার ক্লাসে আমরা আজকে হচ্ছে গতকাল আমরা সমানতার প্রথম অর্ধেক অংশ পড়িয়েছিলাম। আজকে হচ্ছে আমরা গাঠনিক ত্রিমাত্রিক যে সমানতা বা স্টেরিও সমানতা ওখান থেকে আমরা শুরু করব, ঠিক আছে? এবং যেখান থেকে দেখতেছো সবাই একটু কমেন্ট করে একটু জানিয়ে দাও কে কোথা থেকে দেখতেছো, এবং তোমাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানাবে, তাহলে অবশ্যই আমরা সেটা রিপ্লাই দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে ফাইন। তাহলে আমরা ক্লাস শুরু করতেছি। প্রথমে দেখো, গত ক্লাসে আমরা সাধারণ সমানতা আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব স্টেরিও সমানু। খেয়াল করো, স্টেরিও সমানু নিয়ে আলোচনা করবো। আজকে আমরা আলোচনা করব স্টেরিও সমানু, ঠিক আছে? স্টেরিও সমানু, স্টেরিও সমানু এটাকে আমরা বলতে পারি ত্রিমাত্রিক সমানতা বলতে পারি। ত্রিমাত্রিক সমানতা, ত্রিমাত্রিক সমানতা। তো তাহলে একটু খেয়াল করো যে ত্রিমাত্রিক সমানতাকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে জ্যামিতিক সমানতা, একটা হচ্ছে জ্যামিতিক সমানতা। ভালো করে একটু খেয়াল করো, একটা জ্যামিতিক সমানতা, জ্যামিতিক সমানতা, আর আরেকটা হচ্ছে আলোক সমানতা। একটু ভালো করে খেয়াল করো, আলোক সমানতা। তো এখান থেকে যে জ্যামিতিক সমানতা থেকে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে সিস এন্ড ট্রান্স। জ্যামিতিক সমানতাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সিস সমানু, একটা হচ্ছে সিস সমানু, আর আরেকটা হচ্ছে ট্রান্স সমানু, ট্রান্স। সিস সমানুর অপর নাম হচ্ছে, মানে সিস সমানুর অপর নাম হচ্ছে জেড সমানু। জেড সমানুও বলা হয় এটাকে, জেড সমানু বলা হয় এটাকে, জেসামেন, জেসামেন বলা হয়। তো আমাদের আসলে দরকার নেই জিনিসটা জানার, তারপর একটু জেনে রাখা ভালো। তারপর এটাকে ই সমানু বলে, ই সমানু। ট্রান্স সমানুকে ই সমানুও বলা হয়, ই সমানুও বলা হয়। বাট এটা জাস্ট এমনি নর্মাল জানার জন্য, দ্যাটস ইট। সিস সমানুর জেড সমানু ও বলা যায়, সমস্যা নেই, মানে একই অর্থ বহন করে। এবং ট্রান্স সমানুকে ই সমানু তুমি বলতে পারবা, মাঝে মাঝে এমসিকিউতে আসতে পারে, সেই কারণে তোমাকে এটা পাশে লিখে দেওয়া। এখন আসো, এই জায়গা থেকে একটা প্রশ্নই আসবে, সেই প্রশ্নটা হচ্ছে বিউটিন 2। বিউটিন 2 একটা প্রশ্নই ভালো করে আসবে। একটু ভালো করে খেয়াল করো যে একটা প্রশ্নই ভালো করে আসবে, সেটা হচ্ছে C4H8। এটা হচ্ছে আমাদের বিউটিন। এই বিউটিনটা দেখো, বিউটিনটা দুইটা গাঠনিক সংকেত ভাবে লেখা যায়। একটা হচ্ছে CH3, দেখো ভালো করে খেয়াল করো, CH ডাবল বন্ড CH, আর এখানে CH3 লেখা যায়। তাহলে এটার নাম হচ্ছে বিউটিন 2। একটু ভালো করে খেয়াল করো, বিউটিন 2, একটু ভালো করে খেয়াল করো, বিউটিন 2। তার মানে 2 নাম্বার অবস্থানে দ্বিবন্ধন আছে। 2 নাম্বার অবস্থানে দেখো, 1 নাম্বার 2 নাম্বার অবস্থানে দ্বিবন্ধন আছে। আর এটাকে আরেকটা ভাবে লেখা যায়, যেমন CH3 CH2 CH ডাবল বন্ড CH2। তাহলে এটা হচ্ছে বিউটিন 1, বিউটিন 1, বিউটিন 1। এবং পরীক্ষায় এটাই সবচেয়ে বেশি আসবে 100% ইনশাল্লাহ। মানে এটাই সবচেয়ে বেশি আসে, মানে এই জিনিসটা সমানুতাকে এটাই সবচেয়ে বেশি আসে। তোমাকে এখানে গাঠনিকভাবে দেবে, দেওয়ার পর তোমাকে বলবে যে কোনটা জ্যামিতিক সমানতা দেখায়। দ্যাটস ইট, পয়েন্ট। এখন একটু খেয়াল করো, সিস সমানু কি, আমি আলোক সমানু নিয়ে আসবো, আলোক সমানুর ব্যাপারটা নিয়ে আসবো। এখন আসো সিস সমানু যে ব্যাপারটা, সেটা হচ্ছে যদি দ্বিবন্ধন থাকবে এবং সেটা মানে একটু যদি চিন্তা করো যে দ্বিবন্ধন থাকার পর তারা কি মোচড় দিতে পারবে না, গুণন মানে মুক্ত গুণন সম্ভব হবে না। একটু খেয়াল করো, মুক্ত গুণন সম্ভব যদি না হয়, তারপরে দ্বিবন্ধন থাকবে, মুক্ত গুণন সম্ভব না হবে না। আর সম্ভব না হলে যে সমানু সৃষ্টি হবে তাকে আমরা কি সমানু বলতেছি? তাকে আমরা বলতেছি, মানে এই ধরনের সমানুকে আমরা জ্যামিতিক সমানু বলতেছি। এবং জ্যামিতিক সমানতার শর্ত আছে। শর্ত হচ্ছে যে দ্বিবন্ধন যে থাকবে, দেখো একটু খেয়াল করো, জাস্ট আমি টু দি পয়েন্ট পড়াচ্ছি, অর্থাৎ এই জিনিসটাই পরীক্ষায় আসবে এবং এটাই তোমাকে ভালো করে পড়তে হবে। এই জায়গাতে তুমি যেটা মাথায় রাখবা, এখানে যদি আমি পাশে দিয়ে লিখি, দেখো এটাকে একটু স্মার্ট করে যদি লিখি, দেখো এখানে সি, তো তাহলে এখানে এইচ আর এখানে এইচ
এখানে CH3 আর এখানে CH3। তাহলে একই দিকে যদি দেখো, একই দিকে যদি এই যে একই দিকে, এই একই দিকে যদি একই জাতীয় মূলক সমাণু থাকে, একই জাতীয় থাকে, এই যে একই জাতীয় থাকে, তখন এটাকে সিস সমাণু বলা হয়, যে সিস সমাণু বলে, সিস সমান। আর যদি এরকম থাকে ভিন্ন ভিন্ন দিকে যদি থাকে, ভিন্ন ভিন্ন দিকে যদি থাকে, যেমন C ডাবল বন্ড C, তাহলে এখানে H, এখানে CH3 CH3 H3, আর এই জায়গাতে H, এখানে H, আর এই জায়গাতে CH3। তাহলে দেখো কোনায় কোনায় যদি থাকে তখন এই ধরনের সমাণুকে ট্রান্স সমাণু বলা হয়, ট্রান্স, এই যে ট্রান্স। তাহলে এটা হচ্ছে ট্রান্স সিস সমানের ট্রান্স সমান, তাহলে এটার নাম হবে ট্রান্স বিউটিন টু, বিউটিন টু। আর এটা হচ্ছে সিস সমাণু, যেটাকে আমরা বলতে পারি সিস বিউটিন টু বলতে পারি, সিস বিউটিন টু। তাহলে পরীক্ষাতে এই প্রশ্নটাই আসবে ইনশাআল্লাহ, এই প্রশ্নটাই আসবে। তো তাহলে এই প্রশ্নটা তোমাকে ভালো করে শিখতে হবে। তাহলে দেখো সিস মানে হচ্ছে একই দিয়ে যদি থাকে, আর ট্রান্স যদি হয় কোনায় কোনায় থাকে, তাহলে মুক্ত আবর্তন সম্ভব হবে না। দেখো একটু খেয়াল করো, যদি বিষয়টা এমন হতো, আমরা জানি একটা সিগমা বন্ধন আছে, এখানে একটা পাই বন্ধন আছে। এখন দেখো সিগমা বন্ধনে কার্বন কার্বন বন্ধনটা এরকম ডাইরেক্ট সরাসরি, আর পাই বন্ধন হলে কার্বন কার্বন বন্ধনটা এরকম। এখন দেখো একটা সিগমা আছে, যে একটা সিগমা আছে, আমি যদি এইভাবে করি, একটা সিগমা আছে আর একটা পাই আছে, দুইটা মিলে পাই, মানে এখানে একটা পিওর বিটাল, এখানে একটা পিওর বিটাল। তো এখন যদি এখানে এইভাবে রাখি, এইভাবে রাখি আমি, তাহলে এই পাই বন্ধনটা যখন আমি ঘূর্ণন করতে যাবো, এটা ঘুরাইতে যাব, তখন এই পাই বন্ধনটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তাহলে মুক্ত আবর্তন সম্ভব হবে না। তাহলে জ্যামিতিক সমানতার শর্ত আছে, আমি আবারও বলছি জ্যামিতিক সমানতার শর্ত আছে। এই জ্যামিতিক সমানতার শর্তটা তোমাকে জানতে হবে। জ্যামিতিক সমানতার কি আছে বলো, শর্ত আছে। এই জ্যামিতিক সমানতার শর্তটা যদি তুমি জানো, তাহলে পুরো ব্যাপারটা ক্লিয়ার। তাহলে তোমাকে আসলে অ্যাকচুয়ালি যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে বিউটিনটা, মানে বিউটিন যদি কোনো যৌগে থাকে, দেখবা অবশ্যই সেখানে সিস এবং ট্রান্স থেকে অবশ্যই প্রশ্ন আসবে, মানে জ্যামিতিক সমানতা দেখায় কিনা বা স্টেরিও সমানতা তোমাকে দেখায় কিনা, এই ধরনের প্রশ্ন আসবেই কনফার্ম, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। তাহলে তোমাকে আমি একটু প্রশ্নটা দেখাই ফেলি, যে পরীক্ষা কিভাবে আসে সেটা দেখালে তোমার কাছে জিনিসটা আর একটু ক্লিয়ার হবে। তুমি দেখতে পারবা যে হ্যাঁ আসলে তো সত্য, যে এইভাবেই আসে। দেখো পরীক্ষা কিভাবে আসে সেটাই আমি দেখাবো, যে পরীক্ষা কিভাবে আসে। দেখো একটু ভালো করে খেয়াল করো, আমরা এত কিছুর দরকার নেই, পরীক্ষাতে আসে। দেখো এই যে পরীক্ষাতে এইদিকে তাকাও, এটা হচ্ছে একটা, দেখো এটা একটা, দেখো ই এবং ডি এর মধ্যে কোনটা সিস ট্রান্স, এই দেখো প্রশ্ন দিয়ে উদ্দীপকের দিকে তাকাও, এই যে উদ্দীপকের দিকে তাকাও, তারপরে তোমার কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। উদ্দীপকের দিকে তাকাও, আমি একটু উদ্দীপকটা আমার এখানে ইয়াতে নিয়ে আসি, না হলে তোমাকে আবার কনফিউশনে পড়তে হবে। দেখো উদ্দীপকটা আমি উদ্দীপকটাকে আমি একটু ছবি তুলে নিই। উদ্দীপকটা, এই যে উদ্দীপকটা আমি দিচ্ছি, দেখো উদ্দীপকটা একটু ভালো করে খেয়াল করো। এই উদ্দীপকটা, মানে এটা থেকে তুমি বুঝতে পারবা যে অ্যাকচুয়ালি প্রশ্নগুলো কিভাবে হয়। আমি উদ্দীপকটাকে আনতেছি, দেখো এখানে আনতেছি, দেখো এই উদ্দীপকটা এখানে আনলাম। এখন দেখো তোমাকে আমি দেখাচ্ছি প্রশ্নগুলো কিভাবে হয় সেটা জানা দরকার, কারণ তোমাকে এখানে টু দি পয়েন্ট পড়তে হবে। তুমি আন্দাজে পড়াশোনা করলে তো হবে না। দেখো এদিকে তাকাও, এই কোশ্চেনের দিকে তাকাও, এটা হচ্ছে এই কোশ্চেনের দিকে তাকাও, মানে এই যে জ্যামিতিক সমানতা থেকে যে প্রশ্নটা হবে সেই প্রশ্নটা যদি তুমি তাকাও, দেখো এখানে কি আছে ভালো করে দেখো, যে CnH2SN-2, তার মানে এটা হচ্ছে একটা অ্যালকিন, এবং সরি এটা হচ্ছে একটা কি অ্যালকাইন। অ্যালকাইন থেকে যদি আমরা দুর্বল বিজারকের উপস্থিতি বিক্রিয়া করে, এটা হচ্ছে দুর্বল বিজারক, রোজেনমুন বিজারক বলা হয় এটাকে, রোজেনমুন বিজারক বলে, রোজেনমুন বিজারক, এটার নাম হচ্ছে রোজেনমুন বিজারক বলা হয় এটাকে। এই রোজেনমুন বিজারকের উপস্থিতিতে অ্যালকাইনটা অ্যালকেনে পরিণত হবে, তার মানে এটা C4H8 পরিণত হবে। কারণ এখানে একটা জিনিস মনে রাখবা, যদি অ্যালকাইন হয়, মানে এই ব্যাপারটা একটু বেসিক আর কি মনে রাখবা, যদি অ্যালকাইন হয় যেমন CH3, তারপর হচ্ছে C ট্রিপল বন্ড C, এখানে CH3, এরকম যদি হয়, যদি সেটা হাইড্রোজেন বিক্রিয়া করে রোজেনমুন বিজারকের উপস্থিতি অর্থাৎ প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফারের সাথে যদি বিক্রিয়া করে, তাহলে মাত্র একটা দ্বিবন্ধন প্রতিষ্ঠা, মানে একটা দ্বিবন্ধন কি হবে বলো, ভাঙবে, দ্যাটস ইট, একটা দ্বিবন্ধন ভাঙবে, অন্যটা আর ভাঙবে না। তো তাহলে এখানে বিষয়টা কেমন হবে, যে CH3 দেন এখানে CH হবে, ডাবল বন্ড এখানে CH হবে, আর এখানে CH3 হবে। তো এখন যদি তুমি খেয়াল করো, এই জায়গাতে হাইড্রোজেন দুইটা ঢুকছে, এই যে এই জায়গাতে মাঝখানে একটা বন্ধন ভেঙে এই হাইড্রোজেন দুইটা এখানে ঢুকছে। তো তার মানে এটা কি হলো, এটা দুর্বল বিজারকের কারণ হলো। যদি এটা স্ট্রং বিজারক হইতো, বেরিয়াম সালফেট SO4 স্ট্রং বিজারক হইতো, তাহলে সেক্ষেত্রে এটা কি হইতো, যে দুইটা বন্ধনই ভাঙে অ্যালকেন তৈরি হইতো। তাহলে এই ব্যাপারটা বেসিক তোমাকে জানতে হবে, কারণ পরীক্ষা এটাই আসবে, এইগুলোই আসবে। তাহলে তুমি উদ্দীপকটা ভালো করে যদি চেনো জানো, তাহলে তোমার জন্য এটা কোনো কঠিন ব্যাপার হবে না। তো তাহলে একটু দেখো, এই যৌগটাকে আমরা সাংকেতিক ভাষায় কি বলতেছি, এই ব্যাপারটাকে আমরা সাংকেতিক ভাষায় বলতেছি, এটাকে C4H8 বলতেছি। তো C4H8 হইলে তাহলে এটা কয় ধরনের হইতে পারে, এটা দুই ধরনের হইতে পারে, এই একটা হইতে পারে আর একটা এরকম হইতে পারে। যদি ত্রিবন্ধনটা এই জায়গাতে থাকতো, তাহলে সেক্ষেত্রে এটাকে এরকম CH2
দেন CH ডাবল বন্ড, এখানে CH2। তো তুমি একটু খেয়াল করো, বিউটিন 2 হবে। এবং এখন তুমি দেখো এই যৌগটার দিকে তাকাও, এই পাশে দুইটা এই পাশে দুইটা তোমার মনে করো দুইটা কার্বন আছে, এই পাশে দুইটা কার্বন। ওইটা বড় কথা না, বড় কথা হচ্ছে এই দ্বিবন্ধনের দুই পাশে হাইড্রোজেন একই, যে হাইড্রোজেন একই, তাহলে এটা হচ্ছে প্রতিসম। তাহলে এটা ডি যৌগ, এটা ডি যৌগ, এটা ডি যৌগ, প্রতিসম। আর অপ্রতিসম হচ্ছে এটা, দেখো এখানে একটা আর এখানে হচ্ছে দুইটা, তাহলে এটা অপ্রতিসম, তাহলে এটা হচ্ছে ই যৌগ। তাহলে তুমি যখন কোনো কিছু পড়বা, তার সাথে যদি কোনটা আসবে বা কোন জিনিসটা আসবে সেটা যদি জানো, তাহলে তোমার জন্য আনসার করাটা, সিকিউটা ধরাটা সহজ। আমি ঠিক ওই বিষয়টা চিন্তা করে বা মাথায় রেখে তোমাকে ওইভাবে সাজিয়েছি, কারণ আমি জানি যে আমার স্টুডেন্টরা এখন এই মুহূর্তে খুব অবস্থা খারাপ, তাদেরকে কোন জিনিসটা ভালোভাবে পড়ালে তারা ভালো করে বুঝবে বা সরাসরি আনসার করতে পারবে, সেটাই আমি পড়াচ্ছি। তো তাহলে একটু খেয়াল করো, এই জায়গাতে যে পয়েন্টটা আসতেছে, তাহলে এটা জ্যামিতিক সমানতা দেখাবে, তাহলে এটাই ডি যৌগটা জ্যামিতিক সমানতা দেখাবে, তাহলে মানে এটা ডি, আর এটা জ্যামিতিক সমানতা দেখাবে। এখন প্রশ্ন হচ্ছে কেন দেখাবে না? কারণ দেখো জ্যামিতিক সমানতা শর্তর মধ্যে আছে। দেখো এখানে যদি এটাকে জ্যামিতিক সমানতা করতে হয়, দেখো এখানে CH এখানে লিখলাম, তাহলে এখানে C2H5 লিখা যায়। কেমনে লিখা যায়? দেখো এখানে দুইটা কার্বন আছে, এই যে CH3 দুইটা কার্বন আর H5, তার মানে এই দুটোটা মিলে C2H5 হলো। এখন দেখো এই জায়গাতে যদি আমি লিখি, তাহলে এখানে একটা H হবে, এখানে একটা। তাহলে দেখো দ্বিবন্ধনের একই পাশে একই কার্বনে যদি দুইটা একই জাতীয় মূলক থাকে, যে একই জাতীয় যদি দুইটা মূলক থাকে, যে একই জাতীয় দুইটা মূলক থাকে, তখন তারা জ্যামিতিক সমানতা দেখাবে না। তাহলে এটা জ্যামিতিক সমানতা দেখাবে না। তাহলে দেখো এটা জ্যামিতিক সমানতা দেখাবে না, এটা জ্যামিতিক সমানতা দেখাবে। এটা নিয়ে পরীক্ষায় খ নাম্বারের প্রশ্ন আসছে, মানে এটা দেখাবে না, এটা দেখাবে। কেন দেখাবে সেটাই তোমাকে ব্যাখ্যা করতে হবে। তাহলে জ্যামিতিক সমানতার শর্তটা তোমাকে জানতে হবে। আমি আবার বলছি, জ্যামিতিক সমানতার কি শর্ত? তাহলে মুক্ত আবর্তন সম্ভাবনা, দ্বিবন্ধনযুক্ত যৌগ। আবার খেয়াল করো, দ্বিবন্ধন থাকবে এবং দ্বিবন্ধনের পাশে যে কার্বন থাকবে, এই কার্বনের সাথে এমনভাবে গঠিত থাকবে মুক্ত আবর্তন সম্ভব হবে না। তাহলে আমরা জ্যামিতিক সমানতার শর্তটা আগে শিখতে হবে। কি শিখতে হবে? জ্যামিতিক সমানতার শর্তটা শিখতে হবে। আসলে আমরা জ্যামিতিক সমানতার শর্তটা একটু জানবো। সবাই একটু শেয়ার করে দাও, যারা যারা লাইভে আছো তারা একটু শেয়ার করে দাও, যাতে করে সবাই দেখতে পারে। ঠিক আছে, ওকে। কোশ্চেন যেটা দেখাচ্ছি পিডিএফটা, অসুবিধা নেই, ওটা দিয়ে দেওয়া যাবে, পিডিএফটা দিয়ে দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। তোমাদের জন্যই তো তৈরি করতেছি। এখানে অবশ্য অনেক পড়া, তো আমি অনেকগুলো পড়া তো পড়াচ্ছি না তোমাকে পড়াচ্ছি যে জিনিসটা পরীক্ষা আসবে সেটাই তোমাকে পড়াচ্ছি। এই কারণে তোমাকে যখন এটা দেবো, তখন দেখা যাবে তুমি কনফিউজড হয়ে যাবা। এই কারণে আমি এত মোটা জিনিস তো দেওয়ার দরকার নেই। কেন দরকার নেই? কারণ এখানে আমি রেগুলার বেচে আমি যেগুলো পড়াই, অনেক ধরনের পড়াই, তো এগুলো তো তোমার অ্যাকচুয়ালি এই মুহূর্তে দরকার হবে না। এই কারণে আমরা চাই যে তুমি যেটা জিনিসটা পারো সেটা যাতে ভালোভাবে পারো। এই কারণে আমি তোমাকে ওভাবে চিন্তা করতেছি আর কি। ঠিক আছে, আশা করি অসুবিধা হবে না। ঠিক আছে, ফাইন। আচ্ছা, এবার আসো, তাহলে এখন আমাদের দরকার কি বলো তো? এই যে এখান থেকে এই কোশ্চেনের আনসারটা পেয়ে গেলে, এখন থেকে কোশ্চেনটা কি আছে, কোশ্চেনটা কি একটু দেখো, কোশ্চেনটা একটু দেখো, ভালো করে দেখো। এই দেখো কোশ্চেনটা এখানে দেখো, এই জায়গাতে কোনটা জ্যামিতিক সমানতা দেখো। দেখো ইউডি এর মধ্যে, দেখো ইউডি এর মধ্যে, যে ইউডি এর মধ্যে কোনটি সিস্টেন্স সমানতা প্রদর্শনে সক্ষম। তাহলে আমাদের প্রশ্নটা কি বলতো? ইউডি এর মধ্যে, যে প্রশ্নটা হচ্ছে ইউডি এর মধ্যে কোনটি সিস্টেন্স সমানু দেখাতে সক্ষম। আমাদের প্রশ্ন হচ্ছে এটা, যে ইউডি এর মধ্যে, এখানে আমি লিখে দিচ্ছি ছোট্ট করে, ইউডি এর মধ্যে, দেখো ইওডি এর মধ্যে, ইও প্রশ্ন হচ্ছে এটা, ইও ডি এর মধ্যে, ইওডি এর মধ্যে, ইওডি এর মধ্যে, এটাকে একটু উপরে তুলে দিই, হ্যাঁ ইওডি এর মধ্যে, হ্যাঁ ইওডি এর মধ্যে কোনটি সিস্টেন্স সমানু দেখাতে পারে, কোনটি সিস্টেন্স সমানু দেখাতে পারে। দেখো সিস্টেন্স সমানু দেখাতে পারে, ব্যাখ্যা করো, ব্যাখ্যা করো। দেখো ব্যাখ্যাটা খুবই সোজা, সত্যটা লিখে দিলে হয়ে যাবে। দ্যাটস ইট, সত্যটা যদি তুমি লিখে দিতে পারো, দ্যাটস ইট, না আর কিছু লাগবে না। তাহলে যে ইওডি এর মধ্যে তুমি যদি একটু দেখো, যে ই সমান হতে হচ্ছে বিউটিন 2 আর ডি হচ্ছে কোনটা, দেখো বিউটিন 2 হচ্ছে ডি আর ই হচ্ছে বিউটিন 1, যেটা আমি করলাম, এই যে মাত্র করলাম। এখন দেখো ইওডি এর মধ্যে ডি যৌগটি সিস্টেন্স সমানু দেখায়, কারণ ডি যৌগে দ্বিবন্ধন বিদ্যমান, তার চারপাশে ভিন্ন ভিন্ন মূলক আছে, এই সত্যটা মেনে চলে। দেখো এই সি এবং দেখো এই বন্ধনের ভিতরে এই সি তো সি বন্ধন ডাবল বন্ড, এ এবং ডি থাকবে, অর্থাৎ যে কোনো একটা কমন থাকবে, বিডি যে কোনো। তার মানে এখানে একটা মজার ব্যাপার, অনেকে এটা কনফিউশনে থাকে। দেখো একটু মজার ঘটনা, দেখো সত্যগুলোর মধ্যে একটু খেয়াল করো, এই সি তো ডাবল বন্ড সি, তো এখানে এখানে লিখছে ডি লিখছে, আর এখানে লিখছে এ বি। তুমি একটু খেয়াল করো, যে কোনো একটা কমন থাকলে হচ্ছে, বাট দুইটা কমন থাকতে হবে এমন কোনো কথা নেই। তার মানে আমার এই স্ট্রাকচারটা হচ্ছে কেমন, যে সি তো এখানে একটা CH3 আর এখানে একটা H ডাবল বন্ড, এখানে একটা CH3 এখানে একটা H, তার মানে দেখো দুইটা একই জাতীয়। তাহলে এটা যে একই জাতীয় হবে কথা না, যে কোনো একটা ঠিক থাকতে হবে, মানে যে কোনো একটা ঠিক থেকে আরেকটা ভিন্ন হইলেও কোনো সমস্যা নাই, যে কোনো একটা ঠিক থাকলে হবে। তার মানে এখানে যদি আমি ক্লোরিন দিতাম,
বা এখানে যদি আমি মনে করো ক্লোরিন পরিবর্তে আমি যদি এখানে মনে ক্লোরিন দিতাম, তাহলে এটাকে আমি সিস বলতাম। কেন? একই জাতীয় মূলক এক পাশে আছে, আর একই জাতীয় মূলক কোনাকুনি যদি থাকে তখন সে ট্রান্স বলবো। তার মানে এই মূলকটা যে কোনো একটা মূলক একই রকম থাকলে হবে। দ্যাটস দ্য পয়েন্ট, একটা মূলক একই রকম থাকলে হবে। আর এটা যে একই রকম থাকতে হবে কথা নাই, তবে থাকলে অসুবিধা নেই। তো তাহলে এই জায়গাতে তোমার যে সত্যটা, এই সত্যটা মেনে চলতেছে, যে কোনো একটা একই জাতীয় হইতে হবে। বাট এই ক্ষেত্রে এ ইজ নট ইজ ইকুয়াল টু বি এবং এ ইজ নট ইজ ইকুয়াল টু ডি এটা হইতে পারবে না। মানে এ আর ডি এটা পরস্পর সমান হতে পারবে না, এই সত্যটা মেনে চলতে হবে। তো তাহলে তোমার এত কিছু খানি দরকার না, পরীক্ষা তো এটাই আসবে। কোনটা আসবে? বিউটিন 2ই আসবে পরীক্ষায়, এবং পরীক্ষায় বিউটিন 2 থেকেই প্রশ্ন আসবে, সোজা কথা হচ্ছে সেটা। এবং আমি আরো অনেকগুলো দেখাবো। তাহলে তুমি এটা যে কাজটা করবা, মানে এটা তো বুঝতে পারছো। তাহলে এই জিনিসটাকে আমি একটু স্ক্রিনশট দিয়ে এখানে তুলে দিচ্ছি। কেন তুলে দিচ্ছি? একটা কারণ আছে। যেহেতু তোমরা এটা পরীক্ষায়, আমি যেহেতু শীটটা মানে স্লাইডটা তোমাদেরকে দেবো, এই স্লাইডটা যাতে আনসারটা তুমি করতে পারো, আমি আনসারটা একটু ছোট করে দিচ্ছি, ছোট করে তোমাদের জন্য স্লাইডে আমি তুলে দিচ্ছি, স্লাইডে তুলে দিচ্ছি, যাতে করে তোমার এটা বুঝতে সুবিধা হয় যে হ্যাঁ তুমি যেটা পড়ছো সেটা যাতে তুমি পারো। এই সত্যটা মেনে চলতেছে যে এ ইজ নট ইকুয়াল টু বিডি, এই সত্যটা লিখে দিতে পারলেই নাম্বার, আর কিচ্ছু লাগবে না। আমি আবারও বলছি, এই সত্যটা যদি লিখে দিতে পারো তাহলে ফুল মার্কস পাবো, আর কোনো কিছু ঝামেলা হবে না। দেখো সত্যটা যদি একটু লিখে দিতে পারো, এই সত্যটা যদি একটু লিখে দিতে পারো তাহলে ফুল মার্কস পাবা, তোমার আর কোনো ঝামেলা হবে না। তাহলে আমি এখানে লিখতে নিলাম, দেখে দেখো সত্যটা তুমি যদি লিখতে পারো দ্যাটস ইট, না পার কোনো কিছু জাগবে না। তাহলে আমি এটা এখানে রেখে দিলাম, এখানে আনসারটা রেখে দিলাম। কেন আনসারটা রাখলাম? যাতে করে আমি স্লাইড যখন দেবো যাতে আনসারটা তুমি দেখতে পারো। তো তাহলে এখান থেকে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে শর্তটা আমাকে জানতে হবে। কি জানতে হবে? মুক্ত আবর্তন সম্ভব না, একই যে দ্বিবন্ধন বিদ্যমান এবং চারপাশে ভিন্ন। এখানে আরেকটা জিনিস লেখা হয় না, মুক্ত আবর্তন সম্ভব না, এই কথাটা লিখা হয় না। তোমরা একটু পাশে দিয়ে লিখবা মুক্ত আবর্তন সম্ভব নয়। এই যে কার্বন কার্বন যে বন্ধন আছে এখানে মুক্ত আবর্তনটা সম্ভব নয়, এই কথাটা একটু উল্লেখ করবা। 3 নাম্বার একটা অপশন লেখো, 3 নাম্বার অপশনটা একটু লিখো, আমি অন্য কালে দিয়ে লিখেছি। দেখো 3 নাম্বার অপশনটা যে মুক্ত আবর্তন সম্ভব নয়, এখানে এটা মুক্ত আবর্তনে যে ডি যোগে মুক্ত আবর্তন সম্ভব নয়, ডি যোগে মুক্ত আবর্তন সম্ভব নয়, মুক্ত আবর্তন সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়। তাহলে একদম স্ট্রেট ফরওয়ার্ড, মানে কি পড়তেছি কি আসবে এটা আমাকে জানতে হবে, সোজা কথা। মানে কি পড়তেছো কি আসবে এটা তোমাকে জানতে হবে, স্ট্রেট ফরওয়ার্ড পরীক্ষা এটা আসবে। এখন দেখো আরো অনেকগুলো প্রশ্ন আমি তোমাকে দেখাচ্ছি, আরো অনেকগুলো প্রশ্ন আমি দেখাচ্ছি তোমাকে একটা একটা করে। এটা তো একটা দেখালাম, যে একটা দেখালাম, তোমাকে আরো অনেকগুলো প্রশ্ন আমি দেখাচ্ছি, একটু দেখো। তাহলে এখানে মূল যে খাতায় কিভাবে লিখবে সেটা গুরুত্বপূর্ণ। আমি আবার বলছি, খালি বুঝাইলে হবে না, তুমি খাতায় লিখতে হবে। তো লিখার ব্যাপারটা তোমাকে জানতে হবে। মানে তোমাকে আমি বুঝালাম কিন্তু তুমি খাতায় লিখতে পারলা না, তো কি লাভ হইলো? তুমি তো বুঝেই খালি শেষ, পরীক্ষার হলে তো আর লিখতে পারবা না। এই কারণে তোমাকে যেভাবে লিখবে সেটা আমি একটু দেখালাম। এখন আসো আমি আরেকটা জিনিস, তো আরোগুলো দেখা, আর কি কিভাবে আসতে পারে এখান থেকে, আর কি আসতে পারে দেখো, আর কি আসতে পারে একটা একটা করে দেখো, এবং তুমি নিজেও পারবে। এখন দেখো এই কোশ্চেনের দিকে তাকাও, এই কোশ্চেনের দিকে তাকাও। কুমিল্লা বোর্ড 2000 কত সালে 19 সালে আসছে, এই কোশ্চেনটার দিকে তাকাও। আমি এই কোশ্চেনটাও দিয়ে দিচ্ছি তোমাকে, এই কোশ্চেনটাও আমি তোমার এখানে রাখতেছি যাতে করে তুমি, এই কোশ্চেনটা আমি রাখতেছি, দেখো এই কোশ্চেনটাও রাখতেছি। দেখো এই কোশ্চেনটা রাখতে গেলে একটা বেসিক জানা দরকার। কি বেসিক জানা দরকার? আমি একটু করে বলতেছি। এই কোশ্চেনটা রাখলে একটা বেসিক জানা দরকার। বেসিকটা কি? দেখো এটা এখানে রাখলাম, এটা বুঝা দেওয়ার পর তারপর নিচে রাখবো, অসুবিধা নেই। তাহলে একটু খেয়াল করো, এই কোশ্চেনে তুমি দেখো যেখানে থাকিবে জল সেখানে হবে অ্যালকোহল। একটু মনে রাখবো, যেখানে থাকিবে জল সেখানে, দেখো এখানে অ্যাকোয়াস, এই যে অ্যাকোয়াস যদি থাকতো তাহলে এখানে অ্যালকোহল হতো, কিন্তু এখানে অ্যালকোহলিক। যদি মনে রাখবা যে এটা কিন্তু অ্যালকাইল হ্যালাইড, এটা কিন্তু অ্যালকাইল হ্যালাইড এবং সেটা 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। হোয়াট ডু ইউ মিন বাই 2 ডিগ্রি? দেখো গতকাল পড়াইছিলাম, একটু বুঝে নাও তাহলে তোমার জন্য সুবিধা হবে। এই কার্বন তো এখানে হাইড্রোজেন আছে রাখলাম, তাহলে দেখো এই CH3টাকে যদি আমি এই পাশে লিখি, একটু বুঝে নাও, আর এখানে যদি আমি CH3 আর এখানে CH2 লিখি, তাহলে এখানে হচ্ছে ব্রোমিনটা। তো তুমি দেখো যে সি এর দুই পাশে যদি এই যে একটা অ্যালকাইল মূলক, এই একটা অ্যালকাইল মূলক, তাহলে এটা কয় ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড? 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। আর বলো কয় ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড? 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। গতকাল পড়াইছিলাম, বললাম যে এটা বেসিক হিসেবে লাগবে, গতকাল বলেছিলাম। তো 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে যদি এখানে ওইস, তো এখানে যদি অ্যাকোয়াস থাকতো, অ্যাকোয়াস, তাহলে সেটা ওইসটা বিয়ারকে দখল করে 2 ডিগ্রি অ্যালকোহল হয়ে যেত। মানে এই ওইসটা বিয়ারকে প্রতিস্থাপন করে 2 ডিগ্রি অ্যালকোহল হয়ে যেত। কিন্তু মনারা এখানে তো অ্যাকোয়াস নাই, এখানে কি আছে? মনারা, এখানে মনে আছে অ্যালকোহলিক আছে। তো অ্যালকোহলিক যদি থাকে তাহলে অবশ্যই সেটা কি হবে বলো? অ্যালকিন হবে, অ্যালকিন হবে। অ্যালকিন হওয়ার ক্ষেত্রে এটাকে অপসারণ বিক্রিয়া বলে। যেহেতু আগামী ক্লাসে আমরা ইয়াটা পড়াবো, মানে তোমার অপসারণ বিক্রিয়াটা পড়াবো, কিন্তু বেসিকটা জানতে হবে। আমি তোমাকে বলি জৈব যৌগটা হচ্ছে এমন যে তুমি যখন কোনো কিছু পড়বা, সারাউন্ডিংসটা না জানলে না তুমি একটা পূর্ণাঙ্গ সিকোয়েন্সার করতে পারবা না। এই কারণে তোমাকে যে জিনিসটা যখন যেভাবে দরকার সেটা আগে বেসিকটা বুঝে যেতে হবে। তো বেসিকটা কি স্যার তোমাকে বলছি, দেখো বেসিকটা কি তুমি খেয়াল করো। এটা অ্যালকোহলিক যখন থাকবে তাহলে মনে রাখবা এই জায়গাতে দ্বিবন্ধন হবে। এখন দ্বিবন্ধন হওয়ার ক্ষেত্রে সাইজেপ নীতি নামে একটা নীতি আছে, একটু পড়াই দিচ্ছি। সাইজেপ নীতি নামে
একটু কষ্ট হলে পড়তে হবে, কারণ এই জিনিসটা বুঝলেই তো তুমি বাকিটা বুঝবা। এই কারণে আমি বললাম যখন যেটা পড়াবো তার সারাউন্ডিংসে তোমাকে একটু পড়াই দেবো, এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে? ওকে, তো তাহলে একটু খেয়াল করো, এই সাইজেব নীতি যেটা আছে, সাইজেব নীতিটা কি? সাইজেব নীতিটা হচ্ছে এই দ্বিবন্ধনটা মানে এই ব্রোমিনের সাথে এই যে এখানে এই জায়গা থেকে এখানে মানে এই ব্রোমিনটা এখানে তো বুঝাইলাম, এটা এই জায়গা থেকে দেখো এখান থেকে দ্বিবন্ধনটা এখানেও হইতে পারে, দ্বিবন্ধনটা এখানেও হইতে পারে, মানে দ্বিবন্ধন মানে এটা অপসারণ বিক্রি হবে। তো অপসারণ বিক্রি হলে দ্বিবন্ধন দেখো 80% ক্ষেত্রে যে ঘটনা করবে দেখো CH3, দেখো CH ডাবল বন্ড CH হবে, দেন এখানে CH3 হবে। তার মানে 80% ক্ষেত্রে যেই জায়গাতে হাইড্রোজেন কম সেই জায়গা থেকে দ্বিবন্ধন হবে। তাহলে ব্রোমিন তো চলে যাবে, ব্রোমিনটা চলে যাবে, ব্রোমিন চলে যাবে। ব্রোমিন চলে যাওয়ার পর হাইড্রোজেন যেটা যাবে, এই হাইড্রোজেনটা যদি ব্রোমিনের সাথে চলে যায়, যে চলে যায়, তখন এই জায়গাতে ক্যাবিয়ার, এই যে উৎপাদ তৈরি হবে ক্যাবিয়ার, সরি এখানে এইচবিআর এবং কি উৎপন্ন হচ্ছে, এটা এইচবিআর না, এটা ক্যাবিয়ার হবে। তো ক্যাবিয়ার প্লাস পানি হবে, ক্যাবিয়ার প্লাস পানি, ক্যাবিয়ার প্লাস পানি হবে, এইচবিআর না, ক্যাবিয়ার প্লাস পানি হবে, H2 হবে। তো এখন আমাকে বলো, যাই হোক এটা নিয়ে আমার এত মাথা ব্যথা না, আমার মাথা ব্যথা হচ্ছে এটা নিয়ে, কারণ আমার প্রশ্ন এটা নিয়ে হবে। তাহলে দ্বিবন্ধনটা এখানে তৈরি হচ্ছে 80% ক্ষেত্রে। এই নিয়মটার নামকে সাইজেব নীতি বলে, সাইজেব নীতি, এটাকে সাইজেব নীতি বলা হয়, সাইজেব নীতি। এই যে আমি লিখে দিচ্ছি এখানে সাইজেব নীতি বলা হয়, কি বলা হয়? সাইজেব নীতি, যেখানে লিখে দিচ্ছি দেখো সাইজেব নীতি বলা হয়। তাহলে এই ক্ষেত্রে এই দ্বিবন্ধনটা এখানে তৈরি হচ্ছে, এটা তো আমি এখানে আনসার দেওয়া আছে, দেখো দ্বিবন্ধনটা এখানে তৈরি হচ্ছে, আর অপর ক্ষেত্রে 20% ক্ষেত্রে দ্বিবন্ধনটা এটা তৈরি হচ্ছে। তার মানে এটা হচ্ছে 80%, এটা 80% আর এটা হচ্ছে 20%। তার মানে এই ঘটনা ঘটবে। তাহলে এখন আমাকে বলো এই অপসারণ বিক্রিয়াটা শিখতে হবে এটার সাথে। তার মানে আমরা যখন জ্যামিতিক সমানতা দেখব তাহলে অবশ্যই এই ধরনের বিক্রিয়াগুলো তোমার চোখে পড়বে, এই ব্যাপারগুলো তোমার চোখে পড়বে, সোজা কথা, এই ব্যাপারগুলো তোমার চোখে পড়বে। মাথায় ঢুকতেছে কিনা একটু আমাকে জানো, দ্রুত জানো, মাথায় ঢুকতেছে কিনা একটু আমাকে জানো তাড়াতাড়ি। হ্যাঁ, মাথায় ঢুকছে কিনা একটু আমাকে জানাইও, ঠিক আছে? ওকে, যদি মাথায় মানে কোনো কিছু না বুঝে থাকো আমাকে একটু বলিও। তাহলে এখন দেখো, এখন তুমি বুঝতে পারবা, দেখো এই যোগটা কি দেখায়, সিস্টান্স সমানু দেখাবে, কিন্তু এই যোগটা সিস্টান্স সমানু দেখাবে না, দ্যাটস দ্য পয়েন্ট। তাহলে এইখানের মধ্যে কোনটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করে? তাহলে ডেফিনেটলি ডি যোগ জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে, ই যোগ জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে না। দেখছো কিনা প্রশ্ন কিভাবে আসে পরীক্ষায়? দেখো ডি যোগ করবে কিন্তু ই যোগটা করবে না, দেখো এই পয়েন্টটা, ডি যোগ করবে কিন্তু ই যোগটা করবে না। মাথায় ঢুকছে কিনা একটু আমাকে জানো, দ্রুত জানো, ঠিক আছে? এখন ঠিক আছে, ওকে ওকে, এখন ঠিক আছে, ওকে ঠিক আছে। তাহলে এখানে আমাদের যেটা মাথায় ঢাকলো, যে বিষয়টা আমাদের মাথায় থাকলো, তাহলে পুরো ব্যাপারটা ক্লিয়ার থাকবে। আমি আবার বলছি, এই কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে পুরো ব্যাপারটা ক্লিয়ার থাকবে, তোমার কাছে আর কোনো ঝামেলা মনে হবে না ইনশাল্লাহ, আর কোনো ঝামেলা মনে হবে না ইনশাল্লাহ, মনে হবে না। তো তাহলে একটু খেয়াল করো যে এই যুগের মধ্যে ডি যুগ জ্যামিতিক সমানতা দেখাবে, এই একটা প্রশ্ন। তাহলে এই একটা প্রশ্ন আমি এখানে রাখলাম, পাশে দিয়ে রাখলাম, যাতে করে এটা আমরা এটার ইয়া দিলে, পিডিএফ দিলে তুমি বুঝতে পারো। এটাকে একটু ছোট করে দিই, দেখো এই যে এখান থেকে দিলাম ওইটা পুরোটা। তাহলে এই যোগটার মধ্যে এটা জ্যামিতিক সমানতা একটা দেখাবে আর একটা দেখাবে না, দ্যাটস ইট। এই হচ্ছে কাহিনী, এটা হচ্ছে আমাদের ব্যাপার। ওকে ফাইন, এবার দেখো আরো অনেকগুলো প্রশ্ন আছে দেখাবো। তো তাহলে এখানে আমরা পরীক্ষাতে যেটা আসবে সিস ট্রান্স সমানোর ক্ষেত্রে, তাহলে এটাই পরীক্ষা আসবে, এর বাইরে পরীক্ষা আসবে না। সিসার ট্রান্সটা আসবে, মাথায় রাখবা সিসার ট্রান্সটা বিউটিন টুটেই আসবে, আর কোনো কিছুর দরকার নেই। তারপর আমি আরো কয়েকটা উদাহরণ তোমাদেরকে দেখাই, আরো কয়েকটা উদাহরণ যেহেতু তোমাদেরকে দেখানো দরকার আমি দেখাই, যাতে করে তোমাদের প্র্যাকটিসটা হয়ে যায়। প্র্যাকটিসটা খুবই দরকার, এবং যেটা লেটেস্ট বোর্ডগুলোতে আসছে আমি একটু দেখাচ্ছি, দেখো প্র্যাকটিসটা আমি দেখাচ্ছি। দেখো এখানে তো এতটুকু পর্যন্ত, আরো আছে। তো মানে রিসেন্ট 2023 সালেও আসছে অনেকগুলো প্রশ্ন, 2023 সালের প্রশ্নগুলোতেও এটা আসছে। তো তাহলে তোমরা যদি এই কনসেপ্ট সাইজেব নীতিটা একটু ভালো করে বুঝো, তারপর হচ্ছে আর এখানে যদি ভালো করে বুঝো, এই পয়েন্টটা যদি ভালো করে বুঝো, তাহলে এই দুইটা নিয়মেই তোমার মনে করো কি ঘুরে ফিরে এইভাবেই তোমার কি আসবে, জ্যামিতিক সমানতা দেখাবে কি দেখাবে না সেই পয়েন্টটা আসবে। তাহলে এখান থেকে তুমি শতভাগ ইনশাআল্লাহ প্রশ্ন কমন পাবা, আর সমস্যা হবে না, ঠিক আছে? ওকে, এখানে কি লিখছে? মার্কোনিকভ এবং সাইজেব। হ্যাঁ, সাইজেবটা হচ্ছে এটা, এই বিক্রিয়াটা হচ্ছে সাইজেব নীতি, ঠিক আছে? অসুবিধা নেই। মার্কোনিকভ নীতি আমরা পড়াই নাই, পড়াবো, মার্কোনিকভ নীতি থেকেও পড়াবো ইনশাআল্লাহ, অসুবিধা হবে না, ঠিক আছে? মার্কোনিকভ নীতি থেকেও তোমাদেরকে পড়াবো, ঠিক আছে? আচ্ছা বুঝি নেই, সিরিদাতুল মুলতাহা সাইমা, কি বুঝো নেই সাইমা? একটু বলো তো আমাকে সাইমা, তুমি একটু ইয়ে করো তো, মানে প্রশ্ন করো তো আমাকে, কোন জিনিসটা বুঝো নাই আমাকে একটু জানাও তো, আমি হেল্প করতেছি, অসুবিধা নেই, আমি বুঝিয়ে দিচ্ছি, অসুবিধা হবে না। আমাকে একটু জানাও তো কোন কোন পয়েন্টটা তোমার মাথায় ঢুকে নেই।
সাইমা তুমি প্রশ্ন করো নাই? প্রশ্নগুলো আমি আনসার দেবো, অসুবিধা হবে না, ঠিক আছে? আচ্ছা, এবার আসো পরীক্ষাতে। তাহলে এখানে কখরতে কি আসছে আমি একটু দেখাই। কখর মধ্যে এখান থেকে প্রশ্ন আসছে, কখগুলো একটু দেখো, কখগুলো কি আসছে একটু দেখো, যে খ নম্বর প্রশ্নে কি কি আসছে আমি দেখাচ্ছি। দেখো এখান থেকে প্রশ্ন আসছে কিনা দেখো। এই যে সিলেট বোর্ড 2023 সালে একটা প্রশ্ন আসছে। দেখো প্রশ্নটা কি হচ্ছে দেখো তো। প্রশ্ন হচ্ছে প্যান্টিন টু, যে প্যান্টিন টু জ্যামিতিক সমানতা প্রদর্শন করে ব্যাখ্যা করো। প্যান্টিন টু জ্যামিতিক সমানতা প্রদর্শন, তার মানে কি প্যান্টিন টু যদি হয় তাহলে তার মধ্যেও সেটাও সেম। দেখো এই পাশে CH3, দেখো এইখানে একই জাতীয় মূলক, তাহলে একই জাতীয় মূলক যদি একই পাশে থাকে সিস সমানু, আর যদি কোনায় কোনায় থাকে তখন সেটাকে ট্রান্স সমানু, তার মানে এটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করে প্যান্টিন টুটা। মাথায় ঢুকছে কিনা একটু জানাও তো। প্যান্টিন টুটা জ্যামিতিক সমানতা দেখাবে। আমি আবার বলছি প্যান্টিন টুটা জ্যামিতিক সমানতা দেখাবে। মাথায় ঢুকছে কিনা একটু জানো। প্যান্টিন টুটা জ্যামিতিক সমানতা দেখাবে। দেখো ভালো করে দেখো, প্যান্টিন টু জ্যামিতিক সমানও দেখাবে, ঠিক আছে? আচ্ছা সাইজেব নীতিটা বুঝো না যে? আচ্ছা সাইজেব নীতিটা স্যার একটু করে বলতেছি। দেখো আমাদের একটা স্টুডেন্ট বললো যে সাইজেব নীতিটা বুঝে নেই। দেখো সাইজেব নীতিটা আমি ওর জন্য একটু বুঝাচ্ছি আলাদা করে। সাইজেব নীতিটা হচ্ছে এটা অপসারণ বিক্রিয়া, এটা হচ্ছে একটা অপসারণ বিক্রিয়া। আমি আবার বুঝাচ্ছি, স্টুডেন্ট যেহেতু বুঝে নেই তাহলে আমি বুঝাচ্ছি। দেখো সাইজেব নীতিটা হচ্ছে CH3, তো দেখো CH2 দেন CH, এখানে একটা বিআর আর এখানে একটা CH3, দেখো CH3। তো আমি জিনিসটা কিভাবে লিখতে পারি, দেখো এই জিনিসটা কিভাবে লিখতে পারি, এটা একটা H দিয়ে না দিয়ে এখানে একটা H দিলাম, আর এখানে CH3 না দিয়ে CH2 দিয়ে এখানে একটা H দিলাম। তো এখানে যদি এটা KOH এর উপস্থিতিতে বিক্রিয়া করে, যে KOH এর অ্যালকোহলিকের উপস্থিতিতে বিক্রিয়া করে, তাহলে এই বিক্রিয়াটা অপসারণ বিক্রিয়া হবে, অপসারণ বিক্রিয়া হবে। তাহলে অপসারণ বিক্রিয়াটা জিনিসটা কি, তার মানে হচ্ছে এই দুইটা, মানে এই দুইটা হ্যালোজেনের দুইটা, এই দিকেও দুইটা চলে যেতে পারে। তো দুইটা যদি চলে যায় আবার এই পাশেও দুইটা চলে যেতে পারে, এই দুইটাও চলে যেতে পারে। তাহলে এটাকে যদি আমি অন্য কালে দিয়ে লিখি, এই যে এই পাশে এটাও চলে যেতে পারে, এটাও চলে যেতে পারে। এখন সম্ভাবনা কোনটা বেশি, সম্ভাবনা কোনটা বেশি, এই দিকে যাওয়ার সম্ভাবনাটা 80%, আর এদিকে মানে এই দুইটা চলে গেলে এখানে দ্বিবন্ধন হবে, আর এই দুইটা চলে গেলে দ্বিবন্ধন হবে। জিনিসটাকে যদি আমি একটু আরো একটু স্পষ্ট করি, মনে করো 100টা অণু আছে, 100টা অণু আছে, 100টা এই অণু আছে, যে 3 নাম্বার কার্বনে ব্রোমো, তার 2 ব্রোমো, এটার নাম হচ্ছে 2 ব্রোমো বিউটেন, 2 ব্রোমো বিউটেন আছে 100টা। 100টার মধ্যে 80টা উৎপন্ন হবে CH3, CH ডাবল বন্ড CH দেন CH3, তার মানে 80% উৎপন্ন হবে এই যৌগটা। আর 20% মানে 20টা যৌগ উৎপন্ন হবে এটা, যদি 100টা থাকে, মানে প্রতি 100টাতে 80টা হবে এটা। এবং কি হবে বলো, CH3 CH2 সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH2, তার মানে 20% হবে এটা। তার মানে এই নীতিটা হচ্ছে অপসারণ বিক্রিয়ার ক্ষেত্রে, মানে অপসারণ বিক্রিয়া হচ্ছে যৌগ দুইটা যখন চলে যাবে, আলাদা হয়ে চলে যাবে, তখন এই জায়গায় দ্বিবন্ধন তৈরি হবে, এই জায়গায় দ্বিবন্ধন তৈরি হবে। তো দ্বিবন্ধন যখন তৈরি হবে কোন জিনিসটা বেশি হবে এই ক্ষেত্রে, মানে যে জায়গাতে হাইড্রোজেনের সংখ্যা কম, যে জায়গাতে হাইড্রোজেনের সংখ্যা, এই জায়গাতে হাইড্রোজেনের সংখ্যা কিন্তু বেশি, 3টা হাইড্রোজেন, বাট এই জায়গাতে হাইড্রোজেনের সংখ্যা কিন্তু 2টা। তাহলে কম সংখ্যক হাইড্রোজেন যেখানে থাকবে সেই জায়গা থেকে অপসারিত হওয়ার পরিমাণটা 80%। এই নীতির নামই হচ্ছে সাইজেব নীতি। মাথায় ঢুকছে কিনা এখন একটু জানাও তো। হ্যাঁ সাইমা এখন একটু মাথায় জানো তো। দেখো এখন মাথায় ঢুকছে কিনা একটু জানো, দ্রুত জানাও। এখন মাথায় ঢুকছে কিনা একটু আমাকে দ্রুত জানাও। এখন মাথায় ঢুকছে কিনা একটু আমাকে দ্রুত জানো, দ্রুত জানো। তাহলে এইটার নাম, এই নীতির নামই হচ্ছে কি নীতি বলতো, সাইজেব নীতি। নীতির নাম হচ্ছে সাইজেব নীতি। 100টা অণুর মধ্যে যে 100টি অণু যদি থাকে, 100টি অণু যদি থাকে তাহলে এই গণনা করবে, তাহলে এটার নাম হচ্ছে সাইজেব নীতি। সাইজেব নীতি, সাইজেব নীতি কার জন্য প্রযোজ্য, অপসারণ বিক্রিয়ার জন্য প্রযোজ্য। সাইজেব নীতিটা কার জন্য প্রযোজ্য, সাইজেব নীতিটা অপসারণ বিক্রিয়ার জন্য প্রযোজ্য, অপসারণ বিক্রিয়ার জন্য প্রযোজ্য, অপসারণ বিক্রিয়ার জন্য প্রযোজ্য, অপসারণ বিক্রিয়ার জন্য প্রযোজ্য, বিক্রিয়ার জন্য প্রযোজ্য। এই বিক্রিয়াটা সাইজেব নীতিটা অপসারণ বিক্রিয়ার জন্য, অ্যালকাইল হ্যালাইডে সাইজেব নীতি ঘটবে এবং এখানে অ্যালকোহলিক থাকবে। দ্যাটস দ্য পয়েন্ট। আশা করি বুঝতে পেরেছো।
ওকে ডান। এবার হচ্ছে আমরা মাথায় ঢুকছে, এটা অসুবিধা হবে না। এবার সিস্টেম সমানো থেকে এটাই আসবে, এর বাইরে আসবে না, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবা। ওকে ফাইন। এবার হচ্ছে আমরা আলোক সমানুতে যাব। আলোক সমানু, আলোক সমানু, দেখো একটু খেয়াল করো, আলোক সমানুতে যাব, আলোক সমানু, আলোক সমানুতে যাব। দেখো আলোক সমানু, আলোক সমানুতা, দেখো আলোক সমানুতা, আলোক সমানুতা, সমানুতা। দেখো এখানে পয়েন্টটা কি? পয়েন্ট হচ্ছে আণবিক সংকেত একই, গাঠনিক সংকেতটা অনেকটা একই, কিন্তু কি ত্রিমাত্রিক বিন্যাসটা ভিন্ন। তার মানে একটা ডানে থাকলে একটা বামে থাকবে। তো এটার জন্য সবচেয়ে যে কমন যেটা আসে পরীক্ষা আসে, এখন তোমাকে যদি বলি যে আলোক সমানুতা কাকে বলে, তাহলে এটা সংজ্ঞাটা তুমি এভাবে লিখতে পারো যে আলোক সমানু কাকে বলে। তুমি যদি লিখো সংজ্ঞাটা তুমি এভাবে লিখতে পারো, আলোক সমানু। দেখো আলোক সমানুতা তুমি এটা লিখতে পারো। দেখো এই আলোক একই যৌগে, দেখো একই যৌগে খেয়াল করো, একই ভৌত রাসায়নিক ধর্ম বিশিষ্ট কোন জৈব যৌগ আণবিক ও গাঠনিক সংকেত একই, কিন্তু কনফিগারেশনের ভিন্নতার জন্য, কনফিগারেশনের ভিন্নতার জন্য এক সমতুলীয় আলোর প্রতি আচরণ করে, এক সমতুলীয় আলোর প্রতি ভিন্ন আচরণ করে, তাকে আলোক সমানু বলা হয়। মনে রাখবা আলোক সমানু যৌগসমূহের ভৌত রাসায়নিক ধর্ম একই, শুধু আলোর প্রতি তারা কি করে? ভিন্ন আচরণ করে। জিনিসটা ক্লিয়ার করতে চাই, আমি একটু সহজ করে বুঝাই। দেখো এটাকে আমি জানতেছি। দেখো তুমি জাস্ট এই পয়েন্টটা, এই আলোক সমানু সত্য পর্যন্ত তুমি দেখবা, এই আলোক সমানু সত্য দেখাচ্ছি। এই আলোক সমানু কাকে বলে, এই আলোক সমানুর প্রতি সত্যটা আমি একটু দেখাচ্ছি। দেখো দেখো আমি একটু দেখাচ্ছি আলোক সমানু জিনিসটা কি, তুমি একটু ভালো করে খেয়াল করো। দেখো এই যৌগটার মধ্যে মনে করো এটা একটা যৌগ, এই যৌগের মধ্যে আলোকে যদি তুমি প্রবাহিত করো, মানে আলোটাকে যদি তুমি প্রবাহিত করো বা আলোটাকে যদি দাও, তাহলে একটা সমানু যদি আলোকে ডান দিকে ঘুরায়, অপর সমানু আলোকে বাম দিকে ঘুরাবে। তাহলে ডান দিকে যদি ঘুরায় তাকে ডান আবর্তি বলা হয়, আর বাম দিকে যদি ঘুরায় তখন সেটাকে বাম আবর্তি বলা হয়। ডান আবর্তিটাকে ডেক্সট্রো রোটেটরি বলা হয়, আর বাম আবর্তিটাকে লেবো রোটেটরি বলা হয়। ডান আবর্তিটাকে ডেক্সট্রো রোটেটরি আর বাম আবর্তিটাকে লেবো রোটেটরি বলা হয়, লেবো রোটেটরি বলা হয়। তো তাহলে একটু খেয়াল করো, সবাই মনোযোগ সহকারে খেয়াল করো, তাহলে তোমার জন্য সহজ হবে। সেটা হচ্ছে এই আলোক সমানুতার যে শর্তটা, দেখো খেয়াল করো। এখন মনে করো আমি একটা উদাহরণ দিচ্ছি, পরীক্ষা যেটা আসবে এটা আমি পরে বুঝাই, শর্তটা পরে বুঝাচ্ছি, একটু খেয়াল করো। এই একটা যৌগ দেখো CH3 CH, এখানে হচ্ছে OH আর এখানে COOH। এই যৌগটার সাধারণ নাম কি? এই যৌগটার সাধারণ নাম হচ্ছে, এটা 1 নাম্বার কার্বন ওইক অ্যাসিড মূলক আছে, এটা 2 নাম্বার কার্বন 3 নাম্বার কার্বন, তাহলে 2 হাইড্রোক্সি প্রোপানোয়িক অ্যাসিড। এটা হচ্ছে 2 হাইড্রোক্সি প্রোপানোয়িক অ্যাসিড, হাইড্রোক্সি প্রোপানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড, নোয়িক অ্যাসিড। একটু ভালো করে খেয়াল করো, 2 হাইড্রোক্সি প্রোপানোয়িক অ্যাসিড, একটু মনোযোগ সহকারে খেয়াল করো। এই যৌগটাকে যদি আমি এভাবে লিখি, দেখো এই যৌগটা প্রথমে বোঝা যাচ্ছে না, নর্মালি বোঝা যাচ্ছে না, কিন্তু এই যৌগটাকে যদি আমি এভাবে লিখি, সি দিয়ে এখানে ওএসটা এখানে দিলাম, সি দিয়ে ওএসটাকে আমরা এখানে দিলাম, তারপর COOHটাকে দেখো COOHটাকে এখানে দিলাম, তাহলে এখানে দিলাম আমি H, এখানে দিলাম আমি CH3। অ্যাকচুয়ালি এটার প্রত্যেকটা বন্ধন কোণ 109.5 ডিগ্রি, কারণ এটা হচ্ছে কি sp3 সংকরিত, এই কার্বনটা sp3 সংকরিত, বন্ধন কোণ 109.5 ডিগ্রি এরকম থাকে। তো আমাদের তো এরকম দেখানো সম্ভব না, মানে দ্বিমাত্রিক স্টেজে যেহেতু বোর্ডে লিখতেছি, তাহলে সেক্ষেত্রে তোমাকে বুঝে নিতে হবে ত্রিমাত্রিক। এখন যদি এই জায়গাতে একটা দর্পণ রাখি, এই জায়গাতে যে একটা দর্পণ রাখি, তাহলে দর্পণ রাখলে এটার প্রতিচ্ছবি কি হবে? দেখো এই H এটা এরকম হয়ে যাবে, C হবে, এখানে H হবে, তাহলে এখানে COO এই পাশে H হয়ে যাবে, তাহলে দেখো আর এখানে হচ্ছে CH3 হবে। এখন তুমি একটু খেয়াল করো, মানে জিনিসটা একটু খেয়াল করো যে এটার যে মাঝখানে যে কার্বনটা আছে, এই কার্বনটা মাঝখানে যে কার্বনটা আছে, এই কার্বনের দিকে যদি তাকাও, এই কার্বনের দিকে যদি তাকাও, এই কার্বনে একটা কার্যকরী মূলক, 2টা 3টা 4টা, মানে একটা কার্যকরী মূলকের সাথে আরেকটা কার্যকরী মূলকের কোনো, মানে একটা মূলকের সাথে অপর মূলকের কোনো মিল নেই। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস জানলাম, যে কার্বনে 4টা ভিন্ন ভিন্ন মূলক থাকে সেই কার্বনকে কাইরাল কার্বন বলা হয়। তাহলে যে কার্বনে 4টা ভিন্ন ভিন্ন মূলক থাকে সেই কার্বনকে কাইরাল কার্বন বলা হয়। আমি আবার বলছি, যে কার্বনে 4টা ভিন্ন ভিন্ন মূলক থাকবে সেই কার্বনকে কি বলা হয় বলো? কাইরাল কার্বন বলা হয়। যে কার্বনে 4টা ভিন্ন ভিন্ন মূলক যোগে তখন তাকে কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন বলে। তাহলে এখান থেকে সংজ্ঞাটা আছে, যে কার্বনে চারপাশে 4টা ভিন্ন ভিন্ন মূলক যুক্ত থাকে তাকে কি বলা হয় বলো? কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন বলা হয়। কি বলে আবার বলো তো? তাকে কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন বলা হয়। তো তাহলে তুমি একটু খেয়াল করো, এই যৌগটাকে যদি আমি আলো প্রবেশ করাই, মানে এই যৌগটার মধ্যে যদি আমি আলো প্রবেশ করাই, মানে আলো দিই, এই যৌগটার মধ্যে আলো দিই দিকে, আলোটা এটাকে কি 2.24 ডিগ্রি, দেখো 2.24 ডিগ্রি, দেখো 2.24 ডিগ্রি ডানে ঘুরাবে, ডানে 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 মানে প্লাস। তার মানে এই যৌগটা
আলো, একটা আলোকে যদি আমি ছুঁড়ে মারি, তার মধ্যে একটা এক সমতলীয় আলো বা এক রঙি আলো বা এক বর্ণের আলোকে যদি আমি ছুঁড়ে মারি, তাহলে এই আলোটা, ওই যৌগটা এই আলোটাকে 2.24 ডিগ্রি অ্যাঙ্গেলে ডান দিকে ঘুরাবে। এখন দেখো, যদি এই স্ট্রাকচার হয়, এই দিকে যদি আমি ঘুরাই, ঠিক সেম ভাবে সমান পরিমাণ ঘুরাবে, তবে বিপরীত দিকে, তার মানে এটা -2.24 ডিগ্রি অ্যাঙ্গেলে তাকে ঘুরাবে, এটা বামে ঘুরাবে। তাহলে এই যৌগটাকে আমরা ডি সমাণু বলি, ডি সমাণু, এবং এই যৌগটার নাম হচ্ছে কি, ল্যাকটিক অ্যাসিড বলি আমরা, ডি ল্যাকটিক, এটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। তাহলে এটার অপর নাম হচ্ছে, এই যৌগের অপর নাম হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। যে এই যৌগের অপর নাম বা, এই বা দিয়ে আমরা তাকে ল্যাকটিক অ্যাসিড বলতে পারি, ল্যাকটিক অ্যাসিড বলতে পারি। পরীক্ষা এটাই আসবে, ল্যাকটিক অ্যাসিডটাই আসবে, এইভাবে তোমার পরীক্ষা আসবে, মানে এইভাবে তোমাকে পরীক্ষা দেবে যে এটা সমাণু দেখাবে কিনা, এবং এই জিনিসটাই তোমাকে মাথায় রাখতে হবে, মানে যেটা আসবে শুধু সেটাই আমি পড়াচ্ছি, জিনিসটা মাথায় রাখতে হবে। তো তাহলে দেখো, এটা আলোকে বাম দিকে ঘুরাচ্ছে, তাহলে এটা ডি সমাণু হলে এটা এল সমাণু, ল্যাবোরোটেটরি, একটা হচ্ছে ডেক্সট্রোরোটেটরি মানে ডানাবর্তী, আর ল্যাবোরোটেটরি তাই বাম, এল সমাণু বলা হয়, এটাকে ল্যাবোরোটেটরি বলা হয়, বা বামাবর্তী বলা হয়, এটা ডানাবর্তী বামাবর্তী। তাহলে এই ওয়েসটা যদি এটা পোলার আয়নের কারণে হয়, এই ওয়েসটা ডান পাশে থাকবে, এটা বাম পাশে থাকবে, তখন এখান থেকে পোলার আয়নের কারণে মূলত আলোগুলোর প্রতি কি সংবেদনশীলতা ক্রিয়েট হয়। এই সংবেদনশীলতা ক্রিয়েট হওয়ার কারণে আলোগুলোর প্রতি একটা বিরূপ আচরণ করে, একটা ডানে দেখলে আর একটা বামে ঘুরায়। তো তাহলে এখানে কনসেপ্টটা মাথায় রাখতে হবে যে এই যৌগটাতে এটা এক ধরনের আলোর প্রতি একরকম, আর এটা একদম, মানে অর্থাৎ এটা ডানে হলে এটা বামে হবে, তার মানে এটা ডানে যদি হয় এটা বামে হচ্ছে। তো তার মানে এই জ্যামিতিক সমানতা, তাহলে আলোক সমানতা কয় প্রকার? 2 প্রকার। তাহলে একটা হচ্ছে কি বলতো, ডানাবর্তী, আর একটা বামাবর্তী। আরেকটা যৌগ আছে, মেসো যৌগ আছে, আমি একটু বলবো। এখন তুমি একটু খেয়াল করো, আমরা 3টা পয়েন্ট ভালো করে বুঝবো। যে এখানে দেখো, এই কাইরাল কার্বন কাকে বলে? প্রথম শব্দ। তাহলে কাইরাল কার্বন কাকে বলে? যে কার্বনে 4টা ভিন্ন ভিন্ন মূলক যুক্ত থাকে তাকে কাইরাল কার্বন বলা হয়। এখন প্রশ্ন হচ্ছে, মানে প্রশ্ন যেটা, মানে বার্নিং প্রশ্ন, যে কোন একটা যৌগ আলোক সমাণু দেখাবে কিনা তার শর্ত কি? তাহলে 1 নাম্বার শর্ত হচ্ছে কাইরাল কার্বন থাকতে হবে, যে কাইরাল কার্বন থাকতে হবে। 2 নাম্বার, দেখো এখন একটু খেয়াল করো, আমার ডান হাত বাম হাতের বিম্ব কিনা বলো, মানে ডান হাত এবং বাম হাত পরস্পর বিম্ব কিনা, বিম্ব মানে একটা আর একটা বিম্ব দেখা যাচ্ছে, ডান হাত বাম হাতের বিম্ব, এটা আমরা বুঝতে পারতেছি। ডান হাতটা বাম হাতের বিম্ব, এটা আমরা বুঝতে পারতেছি। এখন দেখো, এই ডান হাতকে যদি আমি বাম হাতের উপরে যদি আমি স্থাপন করি, তাহলে কি এটা কি খাপের খাপ মন্তর্যার বা মিলতেছে, বরাবর মিলতেছে? না, মিলতেছে না। কেন? কারণ এটা অউপরিস্থাপনীয়। তাহলে দেখো, এই যে অউপরিস্থাপনীয় বা অসমাপতিত, তার মানে এটার সাথে এটা সমাপিত। এখান দিয়ে এরকম করে করতাম, তাহলে খাপের খাপ মন্তর্যার বা বসে যেত না, এরকম করা যাবে না। এটার উপর এটা বরাবর বসাইলে তখন কি এটা কি হবে না বলে, একটার উপর একটা সমাপতিত হবে না, তাহলে অসমাপতিত হবে, তাহলে অউপরিস্থাপনীয়। মানে এই যৌগটার উপর যদি রাখতে চাই, মানে এটার উপর যদি এটা রাখতে চাই বা এটার উপর এটা রাখতে চাই, তাহলে পরস্পর কি খাপের খাপ মন্তর্যার ভাব মানে বরাবর মিলবে না, মানে এটা একটা সত্য। 3 নম্বর সত্য, আলোর প্রতি ক্রিয়াশীলতা। এই যে আলোর প্রতি ক্রিয়াশীলতা দেখালাম, এবং পরীক্ষা এটাই আসবে, তার মানে এটাই তোমাকে মাথায় রাখতে হবে। তার মানে এটাই আসবে পরীক্ষা, আমি আবার বলছি এটাই পরীক্ষা আসবে, এবং এটাই তোমাকে, তার মানে 20% ক্ষেত্রে আরেকটা যৌগ আসে, তো এটা তোমার দরকার নেই। এটা হচ্ছে 80% ক্ষেত্রে পরীক্ষা এটা আসে। তার মানে এটা তোমাকে ভালো করে মনে রাখতে গেলে তুমি সিকিউতে এখান থেকে আনসার করতে পারবা। তার মানে তোমার আর কি ভরসাস্থল হয়ে গেল, মানে এই জায়গাটা তোমার আসবে, মাথায় রাখতে হবে। ঠিক আছে? ওকে। আচ্ছা, এবার একটু খেয়াল করো, তাহলে এখানে এই শর্তটা তোমাকে একটু মুখস্থ রাখবা, মানে এই শর্তটা মুখস্থ রাখবা, মানে এই শর্তটা তোমাকে মাথায় রাখতে হবে বা মুখস্থ রাখতে হবে। আচ্ছা গেলে, এবার এসো, এই আলোক সমানুতার সাথে কয়েকটা তোমার কি জড়িত, মানে কয়েকটা সিঙ্গেল সংজ্ঞা জড়িত, সেই সংজ্ঞাগুলো তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে আমরা এখানে 2 রকমের, একটা কাইরাল কার্বন পাইছি, ডি সমান এল সমানও পাইছি। এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে রেশমিক মিশ্রণ। দেখো, রেশমিক মিশ্রণ এটা মনে হয় 9টা বা 10টা বোর্ডে আসছে। এখন দেখো রেশমিক মিশ্রণ, তাহলে রেশমিক মিশ্রণটা আমি একটু বুঝাচ্ছি, তখন তুমি বুঝবা। ডি সমান এবং এল সমানও যদি আমি এখানে আলাদা করে লিখি, এই জায়গাতে যদি লিখি এটা ডি সমান একটা যোগ, এই ডি সমান এল সমানও যদি লিখি তাহলে তোমার জন্য সহজ হয়ে যাবে। দেখো, এখানে আমি একটা যোগ লিখলাম, সি লিখলাম, এখানে OH, তাহলে এখানে COOH লিখলাম, এখানে H, আর এখানে CH3। তাহলে এখানে যে একটা দর্পণ রাখলাম, এটা ডিল্যাকটিক অ্যাসিড, আর এটা হচ্ছে অ্যালল্যাকটিক অ্যাসিড। দেখো, HOCH, এখানে COOH, CH3, তাহলে এটা হচ্ছে অ্যালল্যাকটিক অ্যাসিড। তাহলে এটা কাইরাল কার্বন স্টার চিহ্ন দিয়ে বুঝাই দেওয়া হয়, কাইরাল কার্বন অ্যালল্যাকটিক অ্যাসিড।
ল্যাকটিক অ্যাসিড। একটু মাথায় রাখবা সহজ করে। এখন একটু খেয়াল করো, তোমার মাথার মধ্যে সহজভাবে পড়বে। সেটা হচ্ছে ডিল্যাকটিক অ্যাসিড আর একটা হচ্ছে অ্যালল্যাকটিক অ্যাসিড। এখন দেখো এই যৌগটা তাহলে ডি এবং এল পরস্পরের সমমূল মিশ্রণকে রেসিমিক মিশ্রণ বলা হয়। তাহলে রেসিমিক মিশ্রণ কাকে বলে? এখন যদি তোমাকে প্রশ্ন করি রেসিমিক মিশ্রণ কাকে বলে? রেসিমিক মিশ্রণ, এই যে রেসিমিক মিশ্রণ, রেসিমিক মিশ্রণ কাকে বলে? মিশ্রণ কাকে বলে? মিশ্রণ কি বা রেসিমিক মিশ্রণ কি? তাহলে দেখো দুটি আলোক সক্রিয় যৌগ, দুটি আলোক সক্রিয় যৌগের বা বিপরীত আলোক সক্রিয়, মানে একটা ডান আর একটা বাম, মানে দুটি বিপরীত আলোক সক্রিয় যৌগ বা দুটি আলোক সক্রিয় যৌগ তাদের সমমূল মিশ্রণকে, এখানে আমরা আরেকটা শব্দ আমাদের এখানে বাদ গেছে, সেটা হচ্ছে এনানসিউমার শব্দটা বাদ গেছে। আমি কি এনানসিউমারটা আগে আলোচনা করি, তারপর এটা আলোচনা করবো। এনানসিউমারটা আগে আলোচনা করি, এনানসিউমারটা আগে আলোচনা করি। সিউমার, এনানসিউমার, এনানসিউমারটা আগে আলোচনা করলে তোমার জন্য সহজ হয়ে যাবে, মানে ওই ওই সংখ্যাটা দেওয়া সহজে। এনানসিউমার দেখো, আমরা একজনে যদি একটা কাজ করে অপরজন যদি সেই কাজটার বিপরীত কাজ করে, তখন আমাদের সম্পর্কটার নাম কি বলি? আমরা শত্রু বলি। মানে একজন একটা কাজ করতেছে, ঠিক অপরজন সেটা ভিন্নভাবে, ভিন্ন রকম একই কাজকে উল্টাভাবে করতেছে, তখন আমরা কি বলি বলো তো? একে অপরের শত্রু বলি। তো তুমি দেখো এটা অপরটার পরস্পর আচরণ ভিন্ন, মানে এটা ডানে ঘুরায় এটা বামে ঘুরায়, এই দুইটার যে সম্পর্ক, দুইটাকে পরস্পরের এনানসিউমার বলা হয়। এই দুইটাকে মানে এটাকে এটার পরস্পর এনানসিউমার, মানে এই দুইটার যে সম্পর্ক, এই সম্পর্কটার নামই হচ্ছে এনানসিউমার, তারা পরস্পর এনানসিউমার। তাহলে দুটি আলোক সক্রিয় যৌগ যদি একে অপরের বিম্বর হয়, একে অপরের বিম্ব মানে একে অপরের দর্পণ বিম্ব হয়, তাদেরকে পরস্পরের এনানসিউমার বলে। তাহলে আমি লিখতে পারি দুটি আলোক সক্রিয় যৌগ, দুটি আলোক সক্রিয় যৌগ, আলোক সক্রিয় যৌগ, আলোক সক্রিয় যৌগ, সক্রিয় যৌগ যদি একে অপরের, যে একে অপরের অপরের দর্পণ বিম্ব হয়, দর্পণ বিম্ব হয়, দর্পণ বিম্ব হয়, দর্পণ বিম্ব হয়, বিম্ব হয়, তাদেরকে পরস্পরের, তাদেরকে পরস্পরের, পরস্পরের কি বলে বলো? এনানসিউমার বলে। যে এনানসিউমার, এনানসিউমার বলে, সিওমার বলে। তাহলে এই যে সম্পর্কটা, তাহলে ডিল্যাকটিক অ্যাসিড এবং অ্যালল্যাকটিক অ্যাসিড পরস্পরের এনানসিউমার। তাহলে ডি ও অ্যালল্যাকটিক অ্যাসিড, অ্যালল্যাকটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড একে অপরের এনানসিউমার, একে অপরের, অপরের এনানসিউমার, 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 এনানসিউমার। তাহলে ডিল্যাকটিক অ্যাসিড এবং অ্যালল্যাকটিক অ্যাসিড একে অপরের কি বলতো? এনানসিউমার। ডিল্যাকটিক অ্যাসিড, অ্যালল্যাকটিক অ্যাসিড একে অপরের কি বলতো? এনানসিউমার। একটু মাথায় রাখতে হবে, ডিল্যাকটিক অ্যাসিড, অ্যালল্যাকটিক অ্যাসিড একে অপরের কি বলো? এনানসিউমার। ডিল্যাকটিক অ্যাসিড এবং অ্যালল্যাকটিক এনানসিউমার। এখন তুমি দেখো রেসিমিক মিশ্রণটা তোমার জন্য এখন সহজ হয়ে যাবে। দেখো এই দুটি আলোক সক্রিয় যৌগের, তাহলে দুটি এনানসিউমারের সমমূল মিশ্রণকে, সমমূল বলতে কি, যেমন এটা খুবই মজার একটা জায়গা, দুটি আমি যদি বলি রেসিমিক মিশ্রণ, দেখো রেসিমিক মিশ্রণ, এই যে রেসিমিক মিশ্রণ, রেসিমিক, রেসিমিক মিশ্রণ, রেসিমিক মিশ্রণ। তাহলে এই রেসিমিক মিশ্রণ যদি হয়, একটু খেয়াল করো, রেসিমিক মিশ্রণ খুব ইম্পর্টেন্ট, এগুলোতে সংজ্ঞাগুলো বারবার আসবে, সংজ্ঞাগুলো দেখো। দুটি এনানসিউমার মানে একে অপরের বিপরীত, তারা এনানসিউমার। তাহলে দুটি এনানসিউমারের সমমূল মিশ্রণকে রেসিমিক মিশ্রণ বলে। দেখো দুটি এনানসিউমারের, দুটি এনানসিউমারের, এনানসিউমারের, সিওমারের, এনানসিউমারের সমমূল মিশ্রণকে, সমমূল মিশ্রণকে, সমমূল মিশ্রণকে, মিশ্রণকে কি বলে বলো তো? দুটি এনানসিউমারের সমমূল মিশ্রণকে রেসিমিক মিশ্রণ বলে, রেসিমিক মিশ্রণ বলে, রেসিমিক মিশ্রণ বলে। আমি আবারও বলছি, দুটি এনানসিউমারের সমমূল মিশ্রণকে রেসিমিক মিশ্রণ। এখন তুমি খেয়াল করো, এই সমমূল মিশ্রণ যখন হবে, তার মানে তুমি একটু, আমি একটু বেসিকটা বুঝাই, তোমরা একটু খেয়াল করো। যেমন মনে করো ডিল্যাকটিক অ্যাসিড, যে ডিল্যাকটিক অ্যাসিড আমি দিলাম 0.1 মোলার 10 ml, 10 ml। তো আমি যদি অ্যালল্যাকটিক অ্যাসিড তাও 0.1 মোলার 10 ml দিই, তাহলে পরস্পর সমমূল, দেখো একই মোল। আবার জিনিসটা যদি আমি এইভাবে দিই, ডিল্যাকটিক অ্যাসিডটা যদি 0.1 মোল 10 ml দিলাম, আবার অ্যালল্যাকটিক অ্যাসিড 0.05 মোল 20 ml দিই, তাহলে তুমি একটু খেয়াল করো, যদি আমি গুণ করি তাহলে মোলটা কিন্তু সমান হচ্ছে, মোলটা কিন্তু সমান হচ্ছে, সমমূল হইতে হবে। তাহলে এরা পরস্পর এনানসিউমার বলা যাবে। তাহলে যদি কখনো প্রশ্ন করি নয়, তখন এরকম আসতে পারে যে তোমার গুণগত, তার মানে কি
ঘনমাত্রা সমান হচ্ছে মৌল ইজ ইকুয়াল কি ঘনমাত্রা ইনটু আয়তন। তাহলে ঘনমাত্রা ইনটু আয়তন তোর গুণ করো, গুণ করলে একই মান আসবে, একই মান আসবে। তো একই মান আসলে সমমূল, সমমূল মিশ্রণটার নামই হচ্ছে রেসিমিক মিশ্রণ। তাহলে সমমূল হলে একটা যদি আলোকে ডানে ঘুরায়, মানে এক অংশ আলোকে যদি ডান দিকে ঘুরায়, তাহলে অপর অংশ আলোকে কোন দিকে ঘুরাবে? বাম দিকে ঘুরাবে। তাহলে এনানসিউমার যখন রেসিমিক মিশ্রণের মধ্যে কোন একটা আলোকে যদি তুমি প্রবেশ করাও, তাহলে আলোটা ডানেও যাবে না, বামেও যাবে না। কেন যাবে না বলো তো? কারণ একজনে আলোকে যদি বামে ঘুরায়, অন্যজন আলোকে ডানে ঘুরাবে। তাহলে ডানে আর বামে ঘুরে আলোটা সোজাসুজি যাবে। এই কারণে বলা হয় রেসিমিক মিশ্রণ আলোক নিষ্ক্রিয়। এই কারণে কি বলা যায়? রেসিমিক মিশ্রণ আলোক নিষ্ক্রিয়। এই কারণে বলা যায় রেসিমিক মিশ্রণ আলোক নিষ্ক্রিয়। তাহলে আমি এখানে একটা লাইন লিখতে পারি, রেসিমিক মিশ্রণ আলোক। সুতরাং এখানে একটা চিহ্ন দিয়ে লিখতে পারবো রেসিমিক মিশ্রণ আলোক নিষ্ক্রিয়। রেসিমিক মিশ্রণ, কোনো কিছু না বুঝলে একটু আমাকে জানিও, ঠিক আছে? ওকে, কোনো কিছু না বুঝে থাকো তাহলে আমাকে একটু জানাইও, ঠিক আছে? তাহলে দেখো রেসিমিক মিশ্রণ আলোক নিষ্ক্রিয়, একটু মনে রাখবা রেসিমিক মিশ্রণ আলোক নিষ্ক্রিয় লিখবা। রেসিমিক মিশ্রণ আলোক নিষ্ক্রিয়, রেসিমিক মিশ্রণ, রেসিমিক মিশ্রণ আলোক নিষ্ক্রিয়, আলোক নিষ্ক্রিয়, আলোক নিষ্ক্রিয়। একটু মনে রাখবা রেসিমিক মিশ্রণ কি নিষ্ক্রিয়, আলোক নিষ্ক্রিয়। তোমাকে মাথায় রাখতে হবে। আমি আবার বলছি রেসিমিক মিশ্রণ কি নিষ্ক্রিয় বলো, আলোক নিষ্ক্রিয়। এই ব্যাপারটা তোমাকে একটু মাথায় রাখতে হবে। তো তাহলে এবার একটু খেয়াল করো, এই পয়েন্টগুলো শুধু মাথায় রাখবা। রেসিমিক মিশ্রণ। এখন আসো মেসো সমাণু আছে। তো মেসো সমাণু বুঝতে গেলে আরেকটা যদি একাধিক কাইরাল কার্বন থাকে, যদি একাধিক কাইরাল কার্বন থাকে, কি থাকে বলতো? যদি একাধিক কাইরাল কার্বন থাকবে তখন যে ঘটনাটা ঘটবে সেটা আমরা এখন একটু দেখাবো। আচ্ছা, এবার হচ্ছে আমরা মেসোযৌগ দেখাবো তোমাকে। দেখো মেসোযৌগ, মেসোযৌগ হলে তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে। দেখো একটা যৌগ আমি লিখতেছি যার একাধিক কাইরাল কার্বন আছে। একটা যৌগ, তাহলে আমরা টার্টারিক অ্যাসিডের সংকেত লিখবো। টার্টারিক অ্যাসিডটা হচ্ছে কিভাবে? দেখো HOOC, এখানে C থাকবে, H থাকবে, OH থাকবে, আবার C থাকবে, H থাকবে, OH থাকবে, আবার COOH। এটার নাম হচ্ছে টার্টারিক। আর যেটা আমি কিছুক্ষণ আগে পড়ালাম সেটা হবে 80% ক্ষেত্রে। একটু মনে রাখতে হবে, সেটা হবে 80% ক্ষেত্রে। কি সমস্যা হইলো? কে? দেখো এটা হচ্ছে টার্টারিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড। একটু মনে রাখবা টার্টারিক অ্যাসিড। এখন দেখো এই যৌগটার দিকে যদি একটু খেয়াল করো, সবাই একটু ভালো করে খেয়াল করো। এই যৌগটাকে আমি লিখি, দেখো COOH আমি লিখলাম, এখানে C লিখলাম, এখানে OH লিখলাম, দেখো এখানে H লিখলাম, এখানে C লিখলাম, OH লিখলাম, এখানে H লিখলাম, আর এখানে COOH লিখলাম। তো তুমি একটু চিন্তা করো, এই যৌগটা কিন্তু একই যৌগ, মানে একটা যৌগই। এই যৌগটাতে তুমি একটু খেয়াল করো, এখানে এটা একটা কাইরাল কার্বন। কেন কাইরাল কার্বন? এখানে একটা কার্যকরীমূলক, এখানে একটা কার্যকরীমূলক, এখানে একটা কার্যকরীমূলক, এটা পুরোটা মিলে একটা কার্যকরীমূলক, এটা পুরোটা মিলে একটা কার্যকরীমূলক। একটু ভালো করে খেয়াল করো। আবার যদি তুমি এই যৌগটার কথা চিন্তা করো, মাঝখানে এই যৌগটার কথা চিন্তা করো, দেখো এখানে দিলাম এটা বন্ধ। এই যৌগটার কথা চিন্তা করি, এটাও তো সেম। তার মানে এটাতে কাইরাল কার্বন হচ্ছে দুইটা। আমি আবার বলছি কাইরাল কার্বন দুইটা। এখন যদি মাঝ বরাবর, এই জায়গাতে একটা মাঝ বরাবর তুমি একটু একটা কল্পনা করো, একটা মাঝখানে একটা বিম্ব বা একটা কল্পনা করো, তাহলে উপর অংশ নিচের অংশের বিম্ব। তাহলে কোনো একাধিক কাইরাল কার্বন বিশিষ্ট কোনো আলোক সক্রিয় যৌগের উপরের অংশ যদি নিচের অংশের বিম্ব হয়, এই ধরনের সমাণুকে মেসো সমাণু বলে। তাহলে দেখো একটু ভালো করে খেয়াল করো, তাহলে আমি একটু এখানে আনসারটা লিখতে পারবো এটা। তাহলে এটা যদি ডি সমাণু হয়, তখন যদি আমি এটাকে উল্টাই দিই, দেখো এটাকে উল্টাই দিলে তখন কি সমাণু হবে? দেখো দেখো এটা হচ্ছে প্রতিসাম্যতা। এখানে একটা প্রতিসাম্যতা রেখা, প্রতিসাম্যতা রেখা, প্রতিসাম্যতা রেখা, এই যে সাম্যতা রেখা, রেখা। তো তাহলে এখানে একটু চিন্তা করো, তাহলে কোন আলোক সক্রিয় যৌগে, দেখো তাহলে এটার আমি এখন তোমাকে দেখাবো যে সেটা মেসোযৌগ কাকে বলে। মেসোযৌগ, দেখো এই মেসোযৌগের সংজ্ঞা, মেসোযৌগ কাকে বলে এটার সংজ্ঞাটা আমরা। তাহলে দেখো একাধিক কাইরাল কার্বন বিশিষ্ট, একটা কাইরাল কার্বন বিশিষ্ট হলে তখন সেটা মেসো সমাণু হবে না, একাধিক কাইরাল কার্বন বিশিষ্ট হইতে হবে। তাহলে একাধিক কাইরাল কার্বন বিশিষ্ট, আমি লিখি একাধিক কাইরাল কার্বন বিশিষ্ট, একাধিক কাইরাল কার্বন বিশিষ্ট, কাইরাল কার্বন বিশিষ্ট, কাইরাল কার্বন বিশিষ্ট, কার্বন বিশিষ্ট কোনো যৌগের, কোনো আলোক সক্রিয় যৌগের, এই যে আলোক সক্রিয় যৌগের, আলোক সক্রিয় যৌগের
উপরের অংশ নিচের অংশের বিম্ব হলে, উপরের অংশ নিচের অংশের বিম্ব হলে, দেখো উপরের অংশ নিচের অংশের বিম্ব হলে, নিচের অংশের বিম্ব হলে, বিম্ব, দেখো এই উপরের অংশটা নিচের অংশের বিম্বের মতো আচরণ করে, তখন সেই যৌগকে বিম্ব হলে সেই যৌগকে মেসো যৌগ বলা হয়, মেসো যৌগ বলে বা মেসো সমাণু বলা হয়। এখন একটু খেয়াল করো, মেসো সমাণু শর্ত হচ্ছে একাধিক ক্যারাল কার্বন থাকবে, একটা প্রতিসম রেখা কল্পনা করা যেতে হবে যেটার উপর অংশের সাথে নিচের অংশের বিম্ব। এখন দেখো এই অংশ যদি আলোটাকে, মানে আলো যেটা দিব, এই আলোটাকে যদি ডান দিকে ঘুরায় আর এই অংশ আলোটাকে বাম দিকে ঘুরাবো উল্টা, তাহলে কি হচ্ছে বলো, তাহলে মেসো সমাণু আলোক নিষ্ক্রিয় হয়। তাহলে এখানে লিখবে একটা চিহ্ন দিয়ে, মেসো সমাণু, এগুলো এমসিকিউর জন্য লাগবে, মেসো সমাণু আলোক নিষ্ক্রিয় হয়, যে মেসো সমাণু আলোক নিষ্ক্রিয় হয়, আলোক নিষ্ক্রিয় হয়, মেসো সমাণু আলোক নিষ্ক্রিয় মনে রাখবে। তাহলে কি বলতো, মেসো সমাণু আলোক নিষ্ক্রিয় হয়, এটা মাথায় রাখতে হবে, মেসো সমাণু আলোক নিষ্ক্রিয় হয়। জাস্ট আমি যা যা পড়াচ্ছি তাই, এর বাইরে কোনো কিছু পড়া লাগবে না, যা যা পড়াচ্ছি তাই, মানে আমি যা যা পড়াচ্ছি তাই ইনশাল্লাহ পরীক্ষা আসবে, এর বাইরে কিছু আসবে না। তাহলে তুমি একটু খেয়াল করবা আমার ক্লাসটা ফলো করতে, এবং এই সংজ্ঞাগুলো, এখন এগুলোই ক খতে আসবে, তাহলে এগুলো যদি একটু দেখো তাহলে পুরোটা ক্লিয়ার, এবং নোট করে ফেললে তো কথাই নেই, এটা তো দিয়ে দেবো, তাহলে তোমার আর কোনো ঝামেলা নাই, একদমই ঝামেলা নাই, অসুবিধা হবে না, ঠিক আছে? একটু ভরসা রাখো, ইনশাল্লাহ দেখবে তো সবকিছু সহজ হয়ে গেছে, সব সহজ হয়ে গেছে, তোমার আর টেনশনই করতে হবে না, ইনশাল্লাহ টেনশনই করতে হবে না, ঠিক আছে? ওকে, আচ্ছা এবার হচ্ছে আমরা ডায়াস্টেরিওমার জিনিসটা, ডায়াস্টেরিওমার আসছে কিনা বোর্ডে, হ্যাঁ আসছে, সিলেট বোর্ড 2022 সালে ডায়াস্টেরিওমার আসছে, এনানসিওমার তো অনেকবার আসছে। তো এবার হচ্ছে ডায়াস্টেরিওমারটা একটু শিখাবো, ডায়াস্টেরিওমারটা এবার হচ্ছে ডায়াস্টেরিওমার, দেখো ডায়াস্টেরিওমার একটু শব্দগুলোর সাথে পরিচিত হও, ডায়াস্টেরিওমার শব্দগুলোর সাথে পরিচিত। তাহলে কোনো আলোক সক্রিয় যৌগ, একাধিক আলোক সক্রিয় যদি থাকে, তেমন করে সি তো এখানে ও এইচ, এটাও টাটারিক অ্যাসিড, C0H, এখানে এইচ, সি তো এখানে এইচ ও, আর এখানে এইচ, আর এখানে COOH। এখানে যে একটা দর্পণ বিম্ব রাখি, একটা দর্পণ রাখি, তাহলে এটা এইচ ও, এখানে সি, এখানে এইচ, এখানে COOH, সি, এখানে OH, আর এখানে এইচ, এখানে দেখো COOH। তাহলে দেখো এটা আলোকে ডান দিকে ঘুরাবে, এটা কাইরাল কার্বন দুইটা, এই একটা কাইরাল কার্বন, একটা কাইরাল কার্বন, আগের দিন মতোই। তো এই কাইরাল কার্বনটাতে তুমি একটু জিনিস খেয়াল করো, জাস্ট মনোযোগ সহকারে খেয়াল করবা, এটা হচ্ছে ডি টার্টারিক অ্যাসিড, আর এটা হচ্ছে এল টার্টারিক অ্যাসিড। আর এটা কোথা থেকে পাওয়া যায়, টার্টারিক অ্যাসিড কোথা থেকে পাওয়া যায়, তেঁতুলে পাওয়া যায়। তো তোমাকে বললো যে তেঁতুলের একটা যৌগ, মানে পরীক্ষায় উদ্দীপক দিতে পারে, তেঁতুলের একটা যৌগ ডায়াস্টেরিওমার দেখায়, ব্যাখ্যা করো। তাহলে তেঁতুলের যৌগ কি, টার্টারিক অ্যাসিড। তো টার্টারিক অ্যাসিডটা কি হয়, ডি টার্টারিক অ্যাসিড আর একটা এল টার্টারিক অ্যাসিড। শুধু এটাই মনে রাখবে, আর কোনোটাই লাগবে না, আর কোনো কিছু লাগবে না, শুধু এটাই তুমি মাথায় রাখলে হবে, আর কিছু লাগবে না, শুধু এটা মাথায় রাখলে হবে, আর কিচ্ছু লাগবে না, মাথায় রাখতে হবে, ঠিক আছে? ওকে, এখন একটু দেখো, মনোযোগ সহকারে একটু খেয়াল করো, সেটা হচ্ছে দেখো এই যৌগটা দেখো, এই যৌগটার দিকে যদি এই যৌগটা তাকাও, এটার দিকে এটা তাকাও, তাহলে এটা পরস্পর এনানসিওমার। কেন? তার একটা অপরের দর্পণ বিম্ব। কিন্তু মেসোযৌগের দিকে যদি তাকাও, দেখো এই সি, এখানে OH, এখানে H, এখানে COOH, এখানে সি, এখানে OH, আর এখানে H, এখানে COOH। এখন তুমি যদি তাকাও, এটা হচ্ছে মেসো সমাণু, টার্টারিক অ্যাসিডই মেসো সমাণু, মানে মেসো টার্টারিক অ্যাসিড, এটাকে মেসো টার্টারিক অ্যাসিড বলে, টার্টারিক অ্যাসিড। তো তুমি একটু খেয়াল করো, এটা তিনটাই পরস্পর হচ্ছে কি বলতো, সমাণু, তিনটাই পরস্পর সমাণু, মনে রাখতে হবে, এটা তিনটাই সমাণু। তবে এই যৌগের সাথে এই যৌগে যদি চিন্তা করো, তাহলে এটার বিম্ব এটা না, তাহলে কোন আলোক সক্রিয় যৌগ যদি একে অপরের দর্পণ বিম্ব না হয়, মানে আলোক সক্রিয় বাট এটার দর্পণ বিম্ব এটা নয়, তারা পরস্পর, তাহলে এই সম্পর্কটার নাম হচ্ছে ডায়াস্টেরিওমার। তাহলে কোন আলোক সক্রিয় যৌগ যদি একে অপরের দর্পণ বিম্ব না হয়, তাদেরকে পরস্পর ডায়াস্টেরিওমার বলা হয়। তাহলে এটার সাথে এটার সম্পর্কটা কি হবে, ডায়াস্টেরিওমার হবে, যে ডায়াস্টেরিওমার।
ডায়াস্টেরিওমার। তুমি খেয়াল করো, তাহলে কোনো আলোক সক্রিয় যৌগ যদি একে অপরের দর্পণ বিম্ব না হয় তাদেরকে পরস্পরের ডায়াস্টেরিওমার বলে। তাহলে আনসার হবে, প্রশ্ন হবে আনসার, দেখো উত্তর হবে এটা, কোনো আলোক সক্রিয় যৌগ, দেখো কোনো আলোক, তাহলে সংজ্ঞাটা হবে এটা ডায়াস্টেরিওমার। তাহলে কোনো, সুতরাং দেখো কোনো আলোক সক্রিয় যৌগ, যে কোনো আলোক সক্রিয় যৌগ যদি একে অপরের দর্পণ বিম্ব না হয়, তাহলে কোনো আলোক সক্রিয় যৌগ যদি একে অপরের দেখো একে অপরের দর্পণ বিম্ব না হয় তাহলে তাদেরকে পরস্পরের ডায়াস্টেরিওমার বলে, তাদেরকে পরস্পরের ডায়াস্টেরিওমার বলে, ডায়াস্টেরিওমার বলে তাদেরকে পরস্পরের ডায়াস্টেরিওমার বলে। তো তাহলে দেখো কোনো আলোক সক্রিয় যৌগ যদি একে অপরের দর্পণ বিম্ব না হয় তাদেরকে পরস্পরের ডায়াস্টেরিওমার বলে, তাদেরকে পরস্পরের কি বলে বলো, ডায়াস্টেরিওমার বলে, যে ডায়াস্টেরিওমার বলে। তাহলে ডায়াস্টেরিওমারের সংজ্ঞাটা আমরা পেয়ে গেলাম। মাথায় ঢুকছে কিনা একটু আমাকে জানো। তাহলে আমরা কয়টা শব্দের সাথে পরিচিত হলাম, মুখস্থ করো কয়টা শব্দ। দেখো যেমন আমরা শব্দগুলো, একটা হচ্ছে রেসিপিক মিশ্রণ, প্রথমে কাইরাল কার্বন। কাইরাল কার্বন কাকে বলে, যে কার্বন, এগুলো কিন্তু কক্ষতে আসবে, আমি আবার বলছি কক্ষতে আসবে, তাহলে যে কার্বনে 4টা ভিন্ন ভিন্ন মূলক যুক্ত থাকে তাকে কাইরাল কার্বন বলা হয়। তাহলে আমরা পড়েছি কাইরাল কার্বন প্রথমটা। দ্বিতীয়টা কি বলতো স্যারকে, রেসিমিক মিশ্রণ। এনানসিওমার হচ্ছে 2টা আলোক সক্রিয় যৌগ যদি একে অপরের দর্পণ বিম্ব হয় তাদেরকে পরস্পর এনানসিওমার বলে। এরপর হচ্ছে রেসিমিক মিশ্রণ, 2টি এনানসিওমারের সমমূল মিশ্রণকে রেসিমিক মিশ্রণ বলে, 2টি এনানসিওমারের সমমূল মিশ্রণকে রেসিমিক মিশ্রণ বলে। আমি আবারও বলছি, 2টি এনানসিওমারের সমমূল মিশ্রণকে রেসিমিক মিশ্রণ বলে। আবার বলো, 2টি এনানসিওমারের সমমূল মিশ্রণকে রেসিমিক মিশ্রণ বলে। আমি আবারও বলছি, 2টি এনানসিওমারের সমমূল মিশ্রণকে কি বলা হয়, 2টি এনানসিওমারের সমমূল মিশ্রণকে কি বলে, রেসিমিক মিশ্রণ বলে। কি বলে আবার বলো, রেসিমিক মিশ্রণ বলে। 2টি এনানসিওমারের সমমূল মিশ্রণকে রেসিমিক মিশ্রণ বলা হয়। এরপর হচ্ছে ডায়াস্টেরিওমার, 2টি আলোক সক্রিয় যৌগ যদি একে অপরের দর্পণ বিম্ব না হয় তাদেরকে পরস্পরের ডায়াস্টেরিওমার বলা হয়। দ্যাটস ইট, সিম্পল, আর কোনো ঝামেলা নেই। এই কনসেপ্ট যদি ভালো করে পড়ো তাহলে সহজ হয়ে যাবে, ঠিক আছে। কোনটা, ডায়াস্টেরিওমার মানে হচ্ছে 2টা আলোক, এই যৌগটা পরস্পরের সমাণু, কিন্তু এটার বিম্ব মানে মাঝখানে যে বিম্ব রাখো তাহলে এটার সাথে এটা একই রকম হচ্ছে না, মানে দর্পণ বিম্ব হচ্ছে না একে অপরের। যদি দর্পণ বিম্ব না হয় তারা পরস্পরের ডায়াস্টেরিওমার। মানে 2টি আলোক সক্রিয় যৌগ যদি একে অপরের বিম্ব না হয়, দেখো এই 2টা পরস্পরের বিম্ব, দেখো এখানে এটা যদি প্রতিচ্ছবি রাখো এরকম, মানে একটা আয়না যদি রাখো তাহলে তার প্রতিচ্ছবি পাওয়া যাচ্ছে, বাট এটা সেখানে যে একটা আয়না যদি রাখো তার প্রতিচ্ছবি পাওয়া যাচ্ছে না। পাওয়া যা গেলে তারা পরস্পরের ডায়াস্টেরিওমার, যদি পাওয়া না যায় তারা পরস্পরের ডায়াস্টেরিওমার। মাথায় ঢুকছে কিনা একটু আমাকে জানো। এনানসিওমারের সংজ্ঞাটা হচ্ছে 2টি আলোক সক্রিয় যৌগ যদি একে অপরের দর্পণ বিম্ব হয় তাদেরকে পরস্পরের এনানসিওমার বলে। যেমন ডিইলেকট্রিক অ্যাসিড এবং অ্যালল্যাকটিক অ্যাসিড পরস্পরের এনানসিওমার, যেমন ডিইলেকট্রিক অ্যাসিড এবং অ্যালল্যাকটিক অ্যাসিড একে অপরের এনানসিওমার। মাথায় ঢুকছে কিনা একটু জানো, দ্রুত জানো। ওকে, আশা করি মাথায় ঢুকছে, ঠিক আছে। ওকে, এবার আসো আমরা এটা বুঝলাম যে এই কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হলো, তাহলে আমাদের আর কোনো ঝামেলা নাই, বুঝতে পারলাম। ওকে ফাইন, এবার একটু খেয়াল করো, তাহলে আর এখানে কোনো ঝামেলা নেই। তাহলে আমরা এখন দেখবো আমরা যে বোর্ড কোশ্চেন এগুলো কি কি আসছে। আসো আমরা বোর্ড কোশ্চেনে এই টপিকগুলো থেকে কি কি আসছে আমরা একটু দেখবো। আসো বোর্ড কোশ্চেনে কি কি আসছে আমরা একটু দেখবো, ভালো করে খেয়াল করো কি কি আসছে আমরা এখন একটু দেখবো। দেখো এই জিনিসগুলো যেগুলো আমি বললাম, যেমন CH4 আলোক সমাণু দেখায় না কেন, কারণ তার মধ্যে কোনো কাইরাল কার্বন নাই, এই কারণে তারা মানে দেখাবে না। তাহলে যে ডিটা এটা মেসো আলোক নিষ্ক্রিয়, এগুলো দেখালাম। তাহলে দেখো, এবার দেখো, আসো উদ্দীপক, আসো তুমি এবার বুঝবা।
আচ্ছা, এই যৌগটার দিকে তাকাও, এই যৌগটার দিকে তাকাও, মানে এই যৌগটার দিকে তাকাও। এই যৌগটাতে এটা একটা কার্যকরী মূলক, এটা একটা মূলক, মানে এটা একটা। তো তাহলে দেখো চারটা ভিন্ন ভিন্ন মূলক যুক্ত আছে, তার মানে এটা কি, এটা তার মানে কি আলোক সক্রিয় যৌগ হবে। তার মানে কাইরাল কার্বন যদি থাকে তখন সেটা আলোক সক্রিয় যৌগ হবে। তাহলে কাইরাল কার্বন আছে কিনা তুমি চেক করবা। চেক করার পর চারপাশে চারটা ভিন্ন মূলক যদি পাও, তখন তারা কি হবে বলো তো? তারা হবে কি বলো? তারা একে অপরের কি হবে, এনানসিউমারও হতে পারবে, রেসিপি মিশ্রণও সম্ভব, এবং তারা আলোক সক্রিয় সমাণু বলা যাবে। আলোক সক্রিয় ডি সমাণু, এটা এল সমাণু। দ্যাটস ইট। ডিটা কেন দেওয়া হচ্ছে? কারণ দেখো ব্রোমিন হচ্ছে কি যৌগ বলো তো? পোলার যৌগ। তার মানে কি তড়িৎ-ঋণাত্মকতা বেশি। তো তড়িৎ-ঋণাত্মকতার একটা ব্যাপার থাকার কারণে পোলার আয়নের একটা ব্যাপার আছে। তো আলোটাকে সে ডান দিকে সরাই দেবে, আর এটা আলোটাকে বাম দিকে সরাবে। এই কারণে মূলত ডান আর বামের মানে ডান আবর্তী এবং বাম আবর্তী ব্যাপারটা আসে। ডান আবর্তী এবং বাম আবর্তীর ব্যাপারটা এখান থেকে আসে, এই জায়গা থেকে আসে। তাহলে দেখো আরো কয়েকটা দেখো। দুধ থেকে প্রাপ্ত, দেখো এই যে তোমাকে প্রশ্ন করছে দুধ থেকে প্রাপ্ত অ্যাসিডটির আলোক সক্রিয়তা দেখাও। তো দুধ থেকে কি পাওয়া যায়? ল্যাকটিক অ্যাসিড। ওই ল্যাকটিক অ্যাসিডের সঙ্গে তার মানে পরীক্ষা দেখো কিভাবে আসছে, দেখছো? দুধ থেকে প্রাপ্ত অ্যাসিডটির, এই যে দুধ থেকে প্রাপ্ত অ্যাসিডটির কি, এই যে দুধ থেকে প্রাপ্ত অ্যাসিডটির আলোক সমাণু দেখায়, পরীক্ষা করতে বলছে। তার মানে এই যে তোমার বিষয়টা তোমার মাথার ভিতরে আসছে, দেখছো কিনা? পরীক্ষা যে আসছে, পরীক্ষা যে আসছে তুমি একটু দেখছো, খেয়াল করছো? এই পরীক্ষা যে আসছে, আমি তোমাকে যে বললাম এতক্ষণ ধরে যে পরীক্ষা আসবে এই ধরনের কথাগুলো, এই যে এই ধরনের ব্যাপারগুলো পরীক্ষা আসবে, দেখো এই যে আসছে পরীক্ষায়, এই যে পরীক্ষা এটা আসছে, দেখো এই পরীক্ষা আসছে এটা। তার মানে দেখো যে এখানে কি আসছে একটু বলো তো? তার মানে এটাতে কি আলোক কাইরাল কার্বন আছে, এই কারণে ডি ল্যাকটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিডের ব্যাপারটা আসছে। দুধ থেকে যেটা পাওয়া যায় ল্যাকটিক অ্যাসিড। আবার দেখো পরীক্ষা দিনাজপুর বোর্ডে আসছে, দেখো এরপরে দিনাজপুর বোর্ডে আসছে। দেখো দিনাজপুর বোর্ডের দিকে তাকাও, এই দিনাজপুর বোর্ডের দিকে তাকাও, দেখো এখানেও আলোক সক্রিয়তার ব্যাপার আসছে। আমি একটু দেখাই তোমাদেরকে, সমানতা দেখাবে কিনা একটু ভালো করে খেয়াল করো। তাহলে এটা তোমাকে পরীক্ষার খাতায় লিখতে পারতে হবে। তো লিখতে পারলে তোমাকে আমি একটু ছোট করে দিচ্ছি, দাঁড়ো একটু ছোট করে দিচ্ছি, যে এই যে এখান থেকে আসে, এখান থেকে না, হ্যাঁ এখান থেকে। দেখো এই যুগটা এটা দিনাজপুর বোর্ড কত সালে আসছে? 2000 কত সালে? দিনাজপুর বোর্ড 2017 সালে আসছে। দেখো এই কোশ্চেনটার দিকে তাকাও। যদি তুমি কনসেপ্টটা বুঝতে পারো, মানে কি কি জিনিস আসবে পরীক্ষায়, তাহলে তোমার জন্য আর কিচ্ছু লাগবে না, আর কিচ্ছু লাগবে না, বোঝাটা সহজ হয়ে যাবে। দেখো এই কোশ্চেনটার দিকে তাকাও, দেখো ভালো করে খেয়াল করো, এই কোশ্চেনের দিকে তাকাবা। দেখো এই যৌগটাতে কিছুক্ষণ আগে তোমাকে আমি বলছিলাম যে বেসিকটা যদি অ্যাকোয়াস থাকে, তাহলে যেখানে থাকবে জল সেখানে হবে অ্যালকোহল। তাহলে এই ওয়েস্টটা এই জায়গাতে প্রতিস্থাপন হবে। তো প্রতিস্থাপন হলে এই জায়গাতে যখন ওয়েচ হবে, তখন এটা একটা ওয়েট, তাহলে এই এক যৌগটা কি হবে? দেখো এটাকে কি লেখা যায়? C3H7 লেখা যায়। তাহলে এই C3H7, যে C3H7, তাহলে ওএইচ এখানে, এটা এখানে, তাহলে এটা একটা মূলক, এটা একটা মূলক, এটা একটা মূলক, এটা একটা, তাহলে এটা কাইরাল কার্বন আছে। তো কাইরাল কার্বন যদি থাকে কোনো একটা যৌগে, তাহলে সেটা কি সমাণু দেখাবে বলো? আলোক সমাণু। তাহলে এই যৌগটাতে এটাতে কাইরাল কার্বন আছে, কাইরাল কার্বন। তাহলে তোমাকে বলছে এক যৌগের স্টারের সমানুতা দেখাবে, ব্যাখ্যা করো। তো তাহলে তোমার প্রশ্নের আনসারটা কি হবে? এক যৌগের মধ্যে কাইরাল কার্বন আছে, তাহলে একটা ডি সমাণু হবে আর একটা এল সমাণু হবে। সুতরাং সেটা আলোক সক্রিয় যৌগ হবে। আলোক সক্রিয় সমাণু মানে আলোর প্রতি এটা আলোটাকে ডান দিকে ঘুরাবে, আর এটার বিপরীত যেটা হবে, একটা দর্পণ রাখলে ওয়েস্টটাকে এই পাশে রেখে এটাকে ওই পাশে রাখবা, এটা উপরে থাকবে, এটা নিচে থাকবে, সমস্যা নেই। তো তখন এটা কি একটা ডি সমান আর একটা এল সমান। তো তাহলে তুমি দেখো, তুমি কনসেপ্ট যদি বুঝো, মানে কনসেপ্ট যদি বুঝো, মানে পরীক্ষা যদি তুমি কনসেপ্টটা বুঝতে পারো, এই কনসেপ্টটা বুঝতে পারো, তাহলে তোমাকে যেরকম প্রশ্ন দেওয়া হোক না কেন, তোমাকে আর কোনো কেউ আটকাতে পারবে না, তোমাকে কেউ আটকাতে পারবে না। সোজা কথা, কেউ আটকাতে পারবে না। কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, তোমাকে কেউ আটকাতে পারবে না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, একজনে বলতেছে মাথার উপর দিয়ে যাচ্ছে না। আচ্ছা আমি আস্তে আস্তে পড়াচ্ছি। আচ্ছা আমি একটু বলি তোমাকে, যে এই যৌগটাতে এখানে ওএইচ আছে, এই ওএইচটা এই ক্লোরিনটাকে প্রতিস্থাপন করে এই যে এই যৌগটা তৈরি করলো। তার মানে 3 ডিগ্রি অ্যালকোহল, এটা 3 ডিগ্রি অ্যালকোহল। এটা কয় ডিগ্রি অ্যালকোহল? এই 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, গত ক্লাসে পড়াইছিলাম। এটা 1 ডিগ্রি, দেখো এই 1 ডিগ্রি অ্যালকোহল, এটা 2 ডিগ্রি, আর এটা 3 ডিগ্রি অ্যালকোহল। তো 3 ডিগ্রি অ্যালকোহল যদি হয়, দেখো এই কার্বনটার দিকে যদি তাকাও, তাহলে এটা চারপাশে চারটা ভিন্ন ভিন্ন মূলক, এই কারণে এটা কাইরাল কার্বন। এটা কি কার্বন? কাইরাল কার্বন। তো কোন একটা যৌগে যদি কাইরাল কার্বন থাকে, আমি আবারও বলছি, কোন একটা যৌগে যদি কাইরাল কার্বন থাকে, তাহলে সেটা কি হবে বলতো? কোন একটা যৌগে যদি কাইরাল কার্বন থাকে, তাহলে সেটা আলোক সমাণু দেখাবে। এই হচ্ছে কথা, আর কিছু না। কোন একটা যৌগে যদি কাইরাল কার্বন থাকে, সেটা আলোক সক্রিয় সমাণু দেখাবে। দ্যাটস ইট। মাথায় ঢুকছে কিনা একটু জানাইও। কোন একটা যৌগে যদি কি থাকে বলো? কাইরাল কার্বন থাকে, তাহলে সেটা কি দেখাবে? তাহলে দেখো আর কি আছে আমরা একটু দেখবো।
দেখো এই যে তোমাকে এখানে দেখালাম, এটা তো আমরা দেখালাম। এরপর দেখো প্রোপানন আলোক সক্রিয় সমানতা দেখাবে কি, তাহলে টটো দরকার নাই, এটা দরকার নাই আমাদের। এটা তো আমি দেখালাম কিছুক্ষণ আগে দেখালাম। এটা এই যে কোন যুগ আলোক সক্রিয় দেখাবে সেটা তোমাকে, এই যে স্টেরিও সমানও দেখাবে কিনা। এই দেখো ওই আগেরটা, এই যে 80%, এই 80% দেখলে কি মনে হবে বলো? এই যে ওই যুগটা যে 80% দেখলে এটা কি, ওই যে বিউটিন 2 আর একটা হচ্ছে বিউটিন 1, এটা বিউটিন 2 হবে বিউটিন 1। তাহলে দেখি তুমি বুঝতে, উদ্দীপক পড়ার দরকার নাই, এটা দেখলে তোমার কাছে মাথার ভিতরে এটা বিউটিন 2 এটা বিউটিন 1 হবে, দ্যাটস ইট। তো বিউটিন 2টা আলোক সমানও দেখাবে, MON এর মধ্যে, MON এর মধ্যে এমটা আলোক সমানও দেখাবে, সরি জ্যামিতিক সমানতা দেখাবে, আর এটা জ্যামিতিক সমানতা দেখাবে না। তো তার মানে তুমি দেখার সাথে সাথে মানে কনসেপ্ট যদি বুঝো, উদ্দীপকও পড়া লাগবে না, তুমি দেখার পর তোমার সিদ্ধান্ত নিতে পারবা যে এটা দেখাবে কি দেখাবে না। তুমি ইজিলি তুমি বুঝতে পারবা, ইজিলি একদম সহজভাবে বুঝতে পারবা। দেখো আমার এই কিছুক্ষণ আগে আমি তোমাকে এটা দেখাইছিলাম, সেম এই যে অ্যালকোহলিক থাকলো তাহলে 80%, তাহলে কি সাইজের পেতি, তাহলে তোমার আর তো কাহিনী দরকার নেই, এটা সাইড কার্বন দেখছো তো তুমি 80% দেখলেই তোমার মনে হবে যে কি বিউটিন 2, আর কিচ্ছু মাথায় রাখার দরকার নাই, তোমার মুখস্থ এটা। তার মানে এমটা বিউটিন 2 আর এটা হচ্ছে বিউটিন 1, তাহলে এটা আলোক সমান জ্যামিতিক সমানতা দেখাবে, এটা জ্যামিতিক সমানতা দেখাবে না। এনাফ ইজ এনাফ। কনসেপ্টটা বুঝাটাই হচ্ছে মেন, কনসেপ্টটা বুঝাটাই হচ্ছে মেন। কনসেপ্ট যদি বুঝে ফেলতে পারো তাহলে তোমাকে আর কেউ আটকাতে পারবে না, সোজা কথা, কনসেপ্টটা হচ্ছে মেন। কনসেপ্টটা যদি বুঝে যেতে পারো তাহলে তোমাকে আর কেউ আটকাতে পারবে না। মানে কনসেপ্ট যদি একবার বুঝে যাও তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে না। দেখো এই ঢাকা বোর্ড 2000-তে আসছে, সেম কাহিনী। দেখো এইখানের দিকে তাকাও, এটা তো তাহলে এ সমানও বি সমানও, তাহলে একটা বিউটিন 1 হবে, একটা বিউটিন 2 হবে। তো এই জিনিসগুলো যেহেতু ওজনীকরণটা আগামী ক্লাসে করাবো ইনশাল্লাহ। আগামী ক্লাসে আমরা ওজনীকরণ, তারপর জৈব বিক্রিয়ার কৌশলটা আগামী ক্লাসে শেষ করবো ইনশাল্লাহ। জৈব বিক্রিয়ার পুরো কৌশলটা শেষ করে ফেলবো আমরা, আগামী ক্লাসটা রেকর্ডেড আকারে দেবো ইনশাল্লাহ। তাহলে দেখো এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে। সেম কাহিনী দেখো, এই যে SBR যুক্ত হলে মানে একটা এটা হচ্ছে মার্কোনিকম নীতি। মার্কোনিকম নীতিটা পরে আমরা আলোচনা করবো, অসুবিধা নাই। তো তাহলে কনসেপ্টটা যদি তুমি বুঝে যাও, কোনো একটা প্রশ্নে যদি কি যৌগটা আসবে কনসেপ্ট বুঝো, তাহলে তোমার কাছে পুরো ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা আজকে যেটা শিখলাম, দেখো আজকে যেটা শিখলাম আমি তোমাকে একটু দেখাচ্ছি, এটা ওই পাশে নিয়ে যাই। আজকে যেটা আমরা শিখলাম, মানে যে জিনিসটা আমরা শিখলাম সেটা হচ্ছে যে জ্যামিতিক সমানতা এবং আলোক সমানতা থেকে কি কি প্রশ্ন আসতে পারে সম্ভাব্য, সেগুলো সবগুলো আমরা শিখলাম, ঠিক আছে। এবং উদ্দীপকগুলো কি আসছে সেটাও আমরা শিখলাম। তাহলে আমরা টপিক ওয়াইজ পড়াই, আমাদের দরকার হলে একটা ক্লাস আমরা বাড়তি নেব, কোনো সমস্যা নেই, কিন্তু কত হচ্ছে আমাকে পরিপূর্ণভাবে বুঝতে হবে জিনিসগুলো। এই এতটুকু ভালো করে পড়ো, তাহলে জ্যামিতিক সমানতা থেকে অবশ্যই তুমি একটা প্রশ্ন আনসার করতে পারবা, ঠিক আছে। তাহলে নেক্সট ক্লাসে, আগামী ক্লাসে আমরা জৈব বিক্রিয়ার কৌশল এবং বাকি অংশগুলো পড়াবো। তাহলে ইনশাল্লাহ আমরা 5টা লেকচার নেওয়ার কথা জৈব যুগের মধ্যে, আর বাকিগুলো মানে আমি যেটা একদম টু দি পয়েন্ট পড়াবো ইনশাল্লাহ, তাহলে আর সমস্যা হবে না, ঠিক আছে। তাহলে নেক্সট ক্লাসের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।